সালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও তাদের পরিমাপ এই চ্যাপ্টারে আমরা প্রথম যেই পর্বে আমরা আলোচনা করেছি পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিজ্ঞানীদের কী কী অবদান রয়েছে সেই সম্পর্কে। আজকে আমরা দ্বিতীয় পর্বে শুরু করব পদার্থের পরিমাপ থেকে। এই চ্যাপ্টারটা আমরা শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই অংশ থেকে অনেক সময় তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো আসেই, অনেক সময় সিকিউ বা সৃজনশীল প্রশ্ন অনেক প্রশ্ন আসে থাকে। এছাড়াও এমসিকিউ তো আর বোর্ডে আসেই এই চ্যাপ্টার থেকে। কারণ রিসেন্ট সময়ে আমরা বোর্ডের যে নির্দেশনাগুলো দেখেছি সেখানে দেখেছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন করতে হবে এরকম একটা নির্দেশনা। তাই কোনো চ্যাপ্টারই আমরা স্কিপ করব না, যাতে আমাদের একটা মার্কও মিস না হয় ইনশাআল্লাহ। তাহলে শুরু করি। আমরা এসআই একক বিভিন্ন পদার্থের সেগুলো সম্পর্কে আগে থেকেই জানি অনেক, তারপরে আমরা একটু রিভাইজ করে নিই। দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক বা এসআই একক হচ্ছে মিটার। অনেকভাবে এই পরিমাপ করা যায়, কিলোমিটার হচ্ছে গিয়ে সেন্টিমিটার, অনেকভাবেই আমরা অনেক জিনিস পরিমাপ করি, কিন্তু যখন আন্তর্জাতিক একক বলবে বা এসআই একক বলবে তখন সেটা হচ্ছে গিয়ে মিটার। এখন আসেন ভরের আন্তর্জাতিক একক কি? কিলোগ্রাম বা কেজি। সময়ের আন্তর্জাতিক একক হচ্ছে সেকেন্ড। সেকেন্ড বা তোমার সময়ের আন্তর্জাতিক একক হচ্ছে সেকেন্ড। তাপমাত্রার আন্তর্জাতিক একক, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে কেলভিন। আমরা বিজ্ঞানী কেলভিনের অবদান দেখেছিলাম। তিনি থার্মোডাইনামিক্সের দুটো হচ্ছে গিয়ে সূত্র দিয়েছেন বা তাপগতিবিদ্যা দুটি সূত্র দিয়েছেন, আর তার নাম অনুসারেই হচ্ছে গিয়ে তাপমাত্রার একক আন্তর্জাতিক একক কেলভিন। তো আমরা সাধারণত যেই টেম্পারেচার পরিমাপ করি আমাদের দৈনন্দিন জীবনে, সেটা হচ্ছে অনেক সময় আমরা সেলসিয়াসে পরিমাপ করে থাকি। আমাদের বডির টেম্পারেচার যখন পরিমাপ করি তখন আমরা ফারেনহাইটে পরিমাপ করি, কিন্তু আন্তর্জাতিক এককটা হচ্ছে গিয়ে কেলভিন। সাধারণত ডিগ্রি সেলসিয়াসের সাথে হচ্ছে 273 ডিগ্রি আমরা যদি যোগ করি, 273 যোগ করলে আমরা কেলভিন পেয়ে যাব। এগুলো আমরা শিখবো কনভার্সন ইনশাআল্লাহ। এখন আসেন বৈদ্যুতিক প্রবাহ। বৈদ্যুতিক প্রবাহের আন্তর্জাতিক বা এসআই একক হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ার, আর সেটা হচ্ছে গিয়ে এ দ্বারা, ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়। পদার্থের পরিমাপের একক, পদার্থের পরিমাপের একক হচ্ছে আন্তর্জাতিক একক মূল। পদার্থের আন্তর্জাতিক একক হচ্ছে মূল। MOL স্মল লেটার দ্বারা আমরা হচ্ছে এটার প্রতীক লিখে থাকি। দীপন তীব্রতা বা অনেক সময় এটা আলোক উজ্জ্বল্যও বলে থাকে, সেটার আন্তর্জাতিক একক হচ্ছে ক্যান্ডেলা। সেটার আন্তর্জাতিক একক হচ্ছে ক্যান্ডেলা। মৌলিক রাশি মূলত এই 7টাই। মৌলিক রাশি কি? এই 7টাই। তার মধ্যে হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, এগুলার আন্তর্জাতিক একক আমরা আগেই থেকেই অনেকটা মুখস্থ। আমরা তাপমাত্রার আন্তর্জাতিক একক কেলভিন, এটা মুখস্থ করতে হবে। কে দ্বারা, ক্যাপিটাল কে দ্বারা সেটা প্রতীক প্রকাশ করা হয়। বৈদ্যুতিক প্রবাহ বা আমাদের বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। দীপন তীব্রতার একক হচ্ছে কেলভিন। আর পদার্থের পরিমাণের আন্তর্জাতিক একক হচ্ছে মূল। আশা করি তোমরা এগুলো মুখস্থ করবে এবং এগুলো পরীক্ষায় অনেক বেশিবার আসে। আমি ওইটা হচ্ছে গিয়ে কি, এই চ্যাপ্টারের 5 স্টার এমসিকিউ এর জন্য 5 স্টার বলতে পারো এই অংশটা। তাই এই চারটা হচ্ছে গিয়ে তোমরা মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? এখন আসেন ভাইয়া, আমরা যেই জিনিসটা শিখবো, যে এই সেকেন্ড বলতে আসলে একটা জিনিসকে তো 1 সেকেন্ড হিসাবে, আদর্শ হিসেবে প্রথমে ধরে নিতে হবে। এই 1 সেকেন্ডটা আসলে কিসের সাপেক্ষে আদর্শ ধরা হয়েছে সেটা হচ্ছে বিজ্ঞানীরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যাগুলো আমরা সেকেন্ড মানে কি, 1 মিটার মানে কি, 1 হচ্ছে কিলোগ্রাম মানে কি, আমরা মূলত জিনিসগুলো হচ্ছে গিয়ে সরাসরি তো মুখস্থ থাকাটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তারপরে আমরা টার্মগুলো যতটুকু পারা যায় মনে রাখার চেষ্টা করব। সেকেন্ড হচ্ছে গিয়ে সিজিয়াম। সিজিয়াম হচ্ছে গিয়ে আমাদের একটি মৌলিক পরমাণু। সেই মৌলিক পরমাণুর হচ্ছে গিয়ে 9,192,631,770টি স্পন্দন সম্পন্ন করতে যে সময়ের প্রয়োজন সেটাকেই 1 সেকেন্ড বলে। 9 বিলিয়ন, অনেক বড় একটা সংখ্যা। অর্থাৎ হচ্ছে কি, একটা সিজিয়াম পরমাণু 9 বিলিয়ন টাইমস মানে স্পন্দন করতে, কাঁপতে যে পরিমাণ সময় লাগে সেটাকে 1 সেকেন্ড পরিমাপ করা হয়। এখন আসেন মিটার। মিটারকে ধরা হচ্ছে শূন্য মাধ্যমে 1 সেকেন্ডে। শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের 299,299,000
299,792,458 ভাগের 1 ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটাকে হচ্ছে আলোর অতিক্রান্ত দূরত্বকে 1 মিটার বলতেছে। ঠিক আছে, কিলোগ্রাম হচ্ছে গিয়ে প্লাঙ্ক ধ্রুবকের 6.626 × 10⁻³ মিটার স্কোয়ার পার সেকেন্ড দিয়ে ভাগ করলে যে বল পাওয়া যায়। আমরা প্লাঙ্ক ধ্রুবক আরও পড়বো ইনশাআল্লাহ সামনে চ্যাপ্টারগুলোতে। তো প্লাঙ্ক ধ্রুবককে এই সংখ্যা দ্বারা ভাগ করলে যেটি পাওয়া যায় সেটাকে 1 কিলোগ্রাম বলা হচ্ছে। অ্যাম্পিয়ার হচ্ছে গিয়ে প্রতি সেকেন্ডে 1 ভাগের 1.6 × 10⁻19 সংখ্যক ইলেকট্রনের সমপরিমাণ চার্জ প্রবাহিত হলে সেটিকে 1 অ্যাম্পিয়ার বলা হচ্ছে। হয়তো অনেক কনসেপ্ট তোমাদের মনে থাকবে না, কিন্তু এটা হচ্ছে খুব বেশি যে পরীক্ষায় আসে এমনও না, তাই জাস্ট হচ্ছে কনসেপ্টগুলো বুঝে থাকো, আর হচ্ছে গিয়ে আশা করি তোমাদের কাজে লাগবে পরবর্তীতে। এখন আসেন মূল হচ্ছে গিয়ে যে পরিমাণ বস্তুকে অ্যাভোগাড্রোর ধ্রুবক দ্বারা মানে যে পরিমাণ পদার্থের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যাটা কত, অ্যাভোগাড্রো ধ্রুবকটা হচ্ছে 6.022 × 10⁻23 সংখ্যক কণা। তো এতটা হচ্ছে গিয়ে কণা থাকে, সেটাকে 1 মোল বলা হয়। অর্থাৎ এতটা কণা মিলে মাত্র 1 মোল পরিমাণ হচ্ছে গিয়ে পদার্থ হয়। আচ্ছা, এখন আসেন কেলভিন বলতে কি বোঝায়? যে পরিমাণ তাপমাত্রার পরিবর্তন করলে তাপ শক্তির 1.38 × 10⁻23 জুল পরিবর্তন হয় সেটাকে হচ্ছে 1 কেলভিন বলা হয়। ক্যান্ডেলা হচ্ছে গিয়ে 540 × 10⁻12 বার কম্পনরত আলোর উৎস থেকে যদি 1 স্টেরিডিয়াম, এই জায়গা থেকে মাত্র একটা প্রশ্নই আসছে এবং এই জায়গাটা গুরুত্বপূর্ণ যে স্টেরিডিয়ান কিসের একক বা ঘনকুণের একক কি? ঘনকুণের একক হচ্ছে স্টেরিডিয়ান, বুঝতে পারছেন? আচ্ছা, 1 স্টেরিডিয়ান ঘনকুণ 1 ওয়াটের 6083 ভাগের 1 ভাগ বিকিরণ তীব্রতা পৌঁছায়, তাহলে সেই আলোর তীব্রতা হচ্ছে 1 ক্যান্ডেলা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, খুবই সহজ মনে রাখা, ঘনকুণের একক কি? ঘনকুণের একক হচ্ছে স্টেরিডিয়ান। এখন আসেন আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ, যেখান থেকে অনেকবার এমসিকিউ আসছে, সেটা হচ্ছে গিয়ে তোমাদের ডেকা, হেক্টর, কিলো এতটুকু পর্যন্ত আমাদের ডেসি, সেন্টিমিটার, ডেকা, হেক্টর, কিলো এতটুকু পর্যন্ত আসলে আমাদের ছোটোবেলায় পড়ে আসছি। এখন আমরা আরও বড় বড় গুণিতকগুলা শিখব। গুণিতক কেন শেখা লাগে? ধরেন আপনি যদি হচ্ছে গিয়ে এখান থেকে আপনার বাসা থেকে আপনার পাশের হচ্ছে মুদির দোকানের দূরত্ব কল্পনা করেন, তখন সেটা আপনি মিটারে হচ্ছে গিয়ে পরিমাপ করবেন, হয়তো 100 মিটার 200 মিটার দূরত্ব হবে। কিন্তু আপনার বাসা থেকে যদি হচ্ছে গিয়ে আরেকটা শহরে যেতে চান, সেক্ষেত্রে হচ্ছে সেটা কিলোমিটারে পরিমাপ করতে হয়। কিন্তু আপনি যখন একটা দেশ থেকে আরেকটা দেশে হচ্ছে গিয়ে যাবেন, তখন সেটা হচ্ছে গিয়ে কিলোমিটার, কিংবা অনেক সময় হচ্ছে গিয়ে আমরা আরও বড় সংখ্যায় পরিমাপ করতে হয়। কিন্তু যখন হচ্ছে গিয়ে আপনি পৃথিবী থেকে চাঁদের পরিমাপ দূরত্ব করবেন, আরও বড় সংখ্যায় লিখতে হয়। তাহলে আমরা কি সব সময় হচ্ছে একটা বড় বড় করে সংখ্যা লিখবো, নাকি সেগুলাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা প্রিফিক্স, যেটাকে বলা হয় প্রিফিক্স বা বাংলায় উপসর্গ বা গুণিতকের সাহায্যে আমরা লিখব? আমরা গুণিতক জিনিসটা কি আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আমরা লিখলাম 1000, ঠিক আছে? 1000-এর মধ্যে আমরা যদি 1000-কে গুণিতক বা হচ্ছে 10 টু দি পাওয়ারের সাহায্যে প্রকাশ করতে চাই, কি করতে হবে দেখো তো? আমরা কয়বার 10-কে গুণ করলে 1000 হয় বলো তো? 10 × 10 × 10, 3বার যদি আমরা 10-কে গুণ করি তাহলে 1000 আসবে, 1000 আসবে। ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? 10-কে লিখতে পারি না আমরা এই যে যখন সূচক শিখেছি, তখন আমরা কোনো জিনিস যদি একাধিকবার গুণ হয়, তখন সেটা যতবার গুণ হবে ততর পাওয়ার তত বা সূচক তত। আচ্ছা, এখানে 3বার 10-কে গুণ করেছি, তাহলে 10 টু দি পাওয়ার 3। আচ্ছা, এখন আমি যদি বলি 10,000, তাহলে কি হবে? সেটা হবে 10 টু দি পাওয়ার 4, 10-এর উপর পাওয়ার হবে 4।
আমরা যদি 10,000 থেকে আরও একটু বড় হয় 1 লক্ষ বা 10 লক্ষে যাই, তখন সেটা হচ্ছে গিয়ে 10 লক্ষ লিখতে হলে একের পরে কয়টা শূন্য দিতে হবে? একের পরে হচ্ছে গিয়ে 6টা শূন্য দিতে হবে। তাহলে 10 উপর পাওয়ার হবে 6। তাহলে আমরা একটা এইখান থেকে মূল বিষয়টা বুঝতে পারলাম এবং একটা শর্টকাটও আবিষ্কার করলাম। সেটা হলো একের পরে যতটা শূন্য থাকবে বা প্রথম সংখ্যার পরে যতটা শূন্য থাকবে, 10 শূন্য বা অন্য সংখ্যা থাকবে তত আমরা 10 পাওয়ার তত ধরব। ঠিক আছে? আচ্ছা, ধরেন আমরা হচ্ছে গিয়ে লিখলাম 100। তাহলে 100কে আমরা কি লিখতে পারি? একের পরে 2টা শূন্য, তাহলে 10 টু দি পাওয়ার 2। 10 টু দি পাওয়ার 2। আচ্ছা, 10 হচ্ছে একের পরে কয়টা শূন্য? একটা, তাহলে 10 টু দি পাওয়ার 1। ঠিক আছে? আর 1 হলে পাওয়ার তো 1 হলে আলাদা করে লিখতে হয় না, তাও আমরা জেনে রাখলাম। তাহলে আসেন, 1 ডেকা সমান কি? 1 ডেকা সমান হচ্ছে 1 ডেকামিটার। যদি বলি 1 ডেকামিটার মানে হচ্ছে গিয়ে 10 মিটার। 10 মিটার। তাহলে আমরা ডেকা যদি উপসর্গ থাকে, বা আমি যদি বলি যে কোনো ডেকা মিটার বা ডেকা হচ্ছে গিয়ে কেজি বলি, ডেকা গ্রাম বলি, তাহলে কি হবে? আমরা 1 ডেকাগ্রাম মানে 10 গ্রাম। একইভাবে বাকিগুলোর সাথে যেই জিনিসের সাথেই আমরা ডেকা যুক্ত করব, এটা 10 গুণ বুঝাবে। ঠিক আছে? আমরা যদি হেক্টর যোগ করি তাহলে 100 গুণ বুঝাবে। আমরা কিলো যদি যোগ করি তাহলে 1000 গুণ ব্যবহার মানে বুঝাবে। আমরা যদি 1 কেজি যখন বলি, 1 কেজি মানে তো 1 কিলোগ্রাম, তাহলে আমরা মূলত বুঝাই 1000 গ্রাম। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে কি 1000, 1000-এর একের পরে 3টা শূন্য, সেজন্য 10 পাওয়ার 3। তাহলে কিলো হচ্ছে 10 টু দি পাওয়ার 3, মেগা হচ্ছে 10 টু দি পাওয়ার 6। আমরা 10 টু দি পাওয়ার 4, 5 এগুলো আমাদের আলাদা করে মুখস্থ রাখতে হবে না। আমরা 3 প্রথমে 1, 2, 3 মনে রাখবো, এরপরে 3, 6 অর্থাৎ 3-এর গুণিতক যেগুলো আছে 3, 6, 9, 12, 15, 18 এগুলো মনে রাখবো। এবং এগুলার স্পেশাল নামও আছে, আমরা নামগুলোও মনে রাখা জরুরি। কিলোকে কে দ্বারা প্রকাশ করা হয় এবং 10 টু দি পাওয়ার 3। মেগা ক্যাপিটাল এম, খেয়াল করো, স্মল এম দ্বারা মিলি বুঝায়, ক্যাপিটাল এম দ্বারা মেগা বুঝায়। তোমাদের যখন একটা প্রশ্ন, এই কনসেপ্টটা তোমাদের যে কত জায়গায় কাজে লাগবে অন্য চ্যাপ্টারেও দিয়ে দেওয়া হবে। লেটসে হচ্ছে গিয়ে, আচ্ছা, আমরা মেগা অর্থ কি পড়লাম? 10 টু দি পাওয়ার 6, অর্থাৎ তাহলে গিগা অর্থ কত? 10 টু দি পাওয়ার 9। এই যে 10 টু দি পাওয়ার 6 আসলে জিনিসটা কি? আমরা যদি একের পরে হচ্ছে গিয়ে 4টা শূন্য দেই, এটাকে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 4। আমরা যদি 2-এর পরে 4টা শূন্য দিলাম, তাহলে এটা কি হবে? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা যদি হচ্ছে গিয়ে 5, 6 এরপরে হচ্ছে গিয়ে কয়টা শূন্য হইল? 5টা শূন্য আর একটা 6। আমরা এটাকে চাইলে 56 ইন্টু এই এতটুকুর পরে আমরা কি দিতে পারি? একটা দশমিক দিয়ে দশমিকের বাহিরে এই 5টা শূন্য রাখলাম। দশমিকের পরে কয়টা সংখ্যা রাখলাম? 5টা। তাহলে 10 টু দি পাওয়ার 5। আমরা জিনিসটাকে আরেকভাবে চিন্তা করতে পারি, সেটা হলো এই যে দশমিকটা, এটা হচ্ছে 6-এর পরে না দিয়ে 5.6 দিলাম। এরপরে তাহলে এখন দশমিকের পরে কয়টা শূন্য হলো? 1, 2, 3, 4, 5, 6। তাহলে তখন কি লিখতে হবে? 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। আশা করি বুঝতে পারছেন। আমরা শর্টকাটটা আর একটু রিভাইজ করি। আমাদের যে কোনো একটা বড় সংখ্যা আছে, অনেক কি আছে? অনেক বড় একটা সংখ্যা আছে। আমি 316 এরপরে 5টা শূন্য দিলাম, তাহলে 1, 2, 3। এখন আপনার ইচ্ছা কোন জায়গায়, আপনি কোন জায়গায় হচ্ছে গিয়ে দশমিকটা বসাতে চাচ্ছেন। লেটস সে আমরা চাইবো যে দশমিকের পরে যতটা অঙ্ক থাকবে সেটা হচ্ছে 3-এর গুণিতক আকারে থাকবে, অর্থাৎ দশমিকের পরে 6টা থাকবে, অথবা 9টা থাকবে, অথবা 12টা থাকবে, অথবা 15টা থাকবে। এখানে কয়টা আছে টোটাল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আছে। তাহলে আমরা যদি 131 এরপরে যদি একটা দশমিক দেই, তাহলে এইখানে কয়টা থাকলো?
ছয়টা থাকলো। এখানে কয়টা সংখ্যা থাকলো? দশমিকের পরে 6টা সংখ্যা থাকলো। তাহলে আমরা 31.6 এটা লিখলাম, আর শূন্য লেখার প্রয়োজন নাই। 10 টু দি পাওয়ার কত হবে? 10 টু দি পাওয়ার দশমিকের পরে 6টা অঙ্ক, তার মানে 10 টু দি পাওয়ার 6। এখন যেহেতু আপনি এখানে 10 টু দি পাওয়ার 6 লিখছেন, এটাকে আমরা 31.6 মেগা লিখতে পারি। 31.6 মেগা। এম যদি লিখি তাহলে এটা বোঝাবে 31.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন গিগা অর্থ কি? 10 টু দি পাওয়ার 9, অর্থাৎ দশমিকের পরে 9টা অঙ্ক থাকলে আমরা 10 টু দি পাওয়ার 9 লিখতে পারি। টেরা অর্থ হচ্ছে কি 10 টু দি পাওয়ার টি। টি এর সাথে 12 এর একটা হচ্ছে টি, হচ্ছে কি প্রথম টেরা টি দিয়ে শুরু, 12 এর তো টি দিয়ে শুরু, তাহলে আমরা টেরা হচ্ছে 10 টু দি পাওয়ার 12। পেটা পি আর 15 এর এফ উচ্চারণ একটা কাছাকাছি না, তাহলে আমরা পেটা 10 টু দি পাওয়ার 15 এরভাবে মনে রাখতে পারি। এক্সার ই এবং 18 এর ই দুটাই হচ্ছে ই দিয়ে শুরু, তাহলে এক্সা 10 টু দি পাওয়ার 18। এক্সা কত? 10 টু দি পাওয়ার 18। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন তো আমরা হচ্ছে কি বড় সংখ্যাকে কিভাবে ছোট করে লিখতে পারি সেগুলো হচ্ছে কি আমরা এখানে বড় গুণিতক দ্বারা শিখলাম। এখন আসেন অনেক ছোট একটা জিনিস আছে। লেটস সে হচ্ছে কি এইটা হচ্ছে গিয়ে কি আমরা মিটারে পরিমাপ করতে পারবো? আমরা হয় সেন্টিমিটারে অথবা মিলিমিটারে পরিমাপ করতে হবে। আপনার একটা কোষ, সেটা হচ্ছে গিয়ে আপনাকে মাইক্রোমিটারে পরিমাপ করতে হবে। কোষের ভিতরে একটা ডিএনএ আছে, সেই ডিএনএটাকে আপনাকে ন্যানোমিটারে পরিমাপ করতে হবে। আরও ছোটো কোনো জিনিস থাকলে, ধরেন একটা ভাইরাস আছে, সেটা হচ্ছে গিয়ে ভাইরাসের একটা ডিএনএ পরিমাপ করবেন, সেটা হচ্ছে গিয়ে আপনার হয়তো আরও পিকোমিটারে আপনাকে পরিমাপ করতে হবে। এখন আসেন তাহলে আমরা ছোটো জিনিসগুলা কীভাবে পরিমাপ করতে হয় সেইটা সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। ধরেন আমরা একদম সহজ একটা দ্বারা শুরু করি, সেন্টিমিটার। সেন্টিমিটার মানে কি? 1 সেন্টিমিটার মানে 1 মিটারের 100 ভাগের 1 ভাগ। 1 মিটারের 100 ভাগের 1 ভাগ। তাহলে সেন্টি জিনিসটা মানেই হচ্ছে 100 ভাগের 1 ভাগ। 100 ভাগের 1 ভাগ, ঠিক আছে? এখন আমরা 100কে কি লিখতে পারি? 1/10 টু দি পাওয়ার 2। একের পরে দুইটা শূন্য, আমরা মূলত একের পরে একটা দশমিক দিছি, দুইটা অঙ্ক আছে, সেজন্য 10 টু দি পাওয়ার 2 লিখছি। আচ্ছা, এখন আমরা যদি 10 টু দি পাওয়ার 2 লিখি, এখন এই 10 টু দি পাওয়ার 2টা উপরে যদি আসে তাহলে কি হবে? 10 টু দি পাওয়ার -2। 10 টু দি পাওয়ার -2। এখন দেখেন সেন্টি মানে 10 টু দি পাওয়ার -2। আমরা জানি সূচক নিচে থাকলে, সূচকের অঙ্ক যখন পড়ছি তখন আমরা কি দেখছি, এটা একটু সূচকের সাপেক্ষে লিখি কিভাবে এটা আসলো। 1 কি? যে কোনো জিনিস 1 থাকলে আমরা নিচের বেইজের সাথে মিলানোর জন্য 10 টু দি পাওয়ার 0 যাই লিখেন, 100 টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 0, তারপরে হচ্ছে গিয়ে 1000 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0, যাই লিখেন সেটা হচ্ছে গিয়ে যখন পাওয়ার 0 হবে সেটার মান 1, বা 1 এর পরিবর্তে সেম জিনিস লেখা যায়, যে কোনো এনিথিং টু দি পাওয়ার 0। এখন আমরা আসলে এখানে 10 কেন লিখছি? কারণ নিচে 10 আছে, সেটা বেজ মিলানোর জন্য। এখন আবার নিচে তো 10 টু দি পাওয়ার 2 আছে। এখন আমরা তো জানি দুইটা যদি সেম বেস থাকে এবং ভাগ আকারে থাকে, তখন আমরা উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করি, তাহলে কি হবে? 10 টু দি পাওয়ার 0 বিয়োগ 2 মানে 10 টু দি পাওয়ার -2। আপনারা যে কোনোভাবে এটা চিন্তা করেন, এভাবে আপনারা হচ্ছে আশা করি জিনিসটা বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের সহজ হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে আমরা টেকনিক শিখবো। আসেন, এখন মিলি মানে কি? 1000 ভাগের 1 ভাগ, তাহলে সেটা 10 টু দি পাওয়ার -3। মাইক্রো মানে কি? 10 টু দি পাওয়ার -6। মাইক্রো চিহ্নটা একটু খেয়াল করেন, ছোটো যতগুলা গুণিতক আছে 10 টু দি পাওয়ার -3, 6 সবগুলা কিন্তু স্মল লেটার। সবগুলা কি স্মল লেটার। এখানে সবগুলা প্রায় কিলো থেকে শুরু করে বাকিগুলা ছিল ক্যাপিটাল লেটারে। আর এখানে কি? এখানে হচ্ছে গিয়ে স্মল হচ্ছে গিয়ে এম থাকলে বুঝবেন সেটা মিলি বোঝাচ্ছে, আর ক্যাপিটাল এম থাকলে বুঝবেন সেটা হচ্ছে গিয়ে মেগা বোঝাচ্ছে। এখন আসেন ন্যানো। ন্যানো মানে 10 টু দি পাওয়ার -9। 9 এর এন আছে, ন্যানোর এন আছে, তাহলে ন্যানো মানে 10 টু দি পাওয়ার -9। পিকো মানে স্মল পি 10 টু দি পাওয়ার -12। 10 টু দি পাওয়ার -12। এই পি কোনো জায়গায় থাকলে বুঝবেন সেটা পিকো বোঝাচ্ছে। মোস্ট অফ দ্য কেস হচ্ছে পি দ্বারা কি বোঝাবে? কোনো সংখ্যা শেষে পিকো মিটার আছে, তার মানে পিএম লেখা থাকবে, তার মানে সেটা কি হবে?
সেটা হচ্ছে গিয়ে পিকোমিটার বোঝাবে, 10⁻12 বোঝাবে। ফেমটো মানে হচ্ছে 10⁻15, 15 এর সাথে এফ এর একটা সম্পর্ক, এফ একই উচ্চারণ, তাই হচ্ছে গিয়ে আমরা 10⁻15 মানে হচ্ছে গিয়ে ফেমটো। এটো হচ্ছে 10⁻18, এটো মানে কি 10⁻18। আচ্ছা, আমরা জিনিস ধরেন 10⁻6 জিনিসটা সবসময় যদি এরকম ভগ্নাংশ আকারে, তার মানে কি ছিল 1/10⁻6 ছিল, সেটাকে আমরা 10⁻6 আকারে লিখছি। সবসময় কি এরকম ভগ্নাংশ আকারে থাকে? অনেক সময় সংখ্যা কিন্তু দশমিকে থাকে, 0.000012 এরকম থাকতে পারে, তাই না? তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? 10⁻6, 1 2 3 4 5 6টা আছে, এখানে আরেকটা সংখ্যা দিলাম 7টা। দশমিকের পরে 1 2 3 4 5 সংখ্যা পরে গিয়ে আমরা একটা চিহ্ন দিলাম। এই 5টা সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের কি হবে? আমরা এটাকে 10⁻10 এর গুণিতক আকারে আমরা লেখার চেষ্টা করব। আচ্ছা, এইখানে হচ্ছে কি একদম হিজিবিজি হয়ে যাচ্ছে, আমরা এই পাশে লিখি 0.000001 আছে। এখানে কয়টা শূন্য আছে? 5টা শূন্য আছে। 6 নম্বরে গিয়ে 1 আছে। এখন 1টাকে যদি দশমিকের আগে নিয়ে আসতে হয় তখন কি করতে হবে? 6টা একের পরে 6টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। 1, এটাকে যদি 1 করতে হয় নিচে একের পরে 6টা শূন্য দিতে হবে। তাহলে একের পরে 6টা শূন্য মানে কি 1/10⁻6, সেটা হচ্ছে 10⁻6 আকারে লিখতে পারি। এটাই হচ্ছে গিয়ে দশমিকে দেখ আর ভগ্নাংশে দেখ, আমরা জিনিসটা আসলে বুঝতে পারবো ইনশাল্লাহ। এখন আসেন আমরা মাত্রা শিখবো। আমরা গুণিতক শিখলাম, এখন আমরা মাত্রা শিখবো। তো মাত্রা আসলে জিনিসটা কি? মাত্রা হচ্ছে গিয়ে আমরা যে মৌলিক রাশিগুলা শিখছি, যে 7টা মৌলিক রাশি শিখেছি, সেগুলাকে হচ্ছে গিয়ে সেইগুলা কোনো একটা রাশিতে কিভাবে আছে, কোন সূচকে আছে, সেটাকেই হচ্ছে গিয়ে মৌলিক রাশি বলে। তাহলে আগে আমাদের শিখতে হবে যে মৌলিক রাশিগুলাকে কিভাবে প্রকাশ করা হয়। দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এল দ্বারা, দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এল দ্বারা, সময়কে প্রকাশ করা হয় ক্যাপিটাল টি দ্বারা, এবং ভরকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এম দ্বারা। তাহলে মৌলিক যদি শুধু বলে কোনো জিনিসের ব্যাসার্ধ কত, কোনো জিনিসের ব্যাসার্ধের মাত্রা কত, ব্যাসার্ধ কি? এটা দৈর্ঘ্য, তাহলে তার মাত্রা কি হবে? তার মাত্রা যেহেতু শুধু দৈর্ঘ্যের মাত্রা এল হবে। এখন যদি আপনাকে বলে বেগের মাত্রা কত হবে? বেগ মানে কি? বেগ মানে হচ্ছে কি সরণ ভাগ সময়। আমরা ছোট ক্লাসে পড়ে আসছি এই জিনিসটা, সরণ ভাগ সময় বা দূরত্ব বাই সময়। যদি আপনি বলেন এই যে সরণ বা দূরত্ব যেটাই বলেন, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে মূলত দৈর্ঘ্য, কোনো জায়গার দৈর্ঘ্য, কোনো জিনিসের কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এইটা হচ্ছে এই জিনিসটা কি? দৈর্ঘ্যের। তাহলে দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, তাহলে তাকে কিভাবে আমরা এল দ্বারা, দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়। লেন্থ, দৈর্ঘ্য মূলত কি লেন্থের এল দ্বারা প্রকাশ করা হইল। আর সময়ের টাইমকে টি দ্বারা প্রকাশ করা হইল। দুইটা কি আকারে আছে? ভাগ আকারে আছে। আমরা একটু আগে দেখছি যে নিচে কোনো জিনিস থাকলে সেটা যখন উপরে যায় তখন ইনভার্স হয়ে যায়, সেটা উপরে যখন গুণ আকারে যায় তখন সেটা ইনভার্স হয়ে যায়। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স 1। তাহলে বেগ সমান বেগের মাত্রা কি দাঁড়ালো? এল টি ইনভার্স 1। এখন আসেন আমরা হচ্ছে গিয়ে ত্বরণের মাত্রা শিখব। কি? ত্বরণ। তাহলে ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে গিয়ে বেগ ডিভাইডেড বাই সময়, বা বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তো বেগের পরিবর্তন বা বেগ, যেটা বেগের পরিবর্তন তো মূলত একটা বেগই। তো বেগের মাত্রা একটু আগে কি শিখে আসছি? এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স 1। আবার নিচে আরেকটা সময় আসছে ভাগ টি। তাহলে নিচে আগে থেকে একবার টি ইনভার্স 1 ছিল, নিচে আরেকটা টি আসছে, সেটাও গিয়ে কি হবে? উপরে বিয়োগ হবে। উপরে যদি টির এল টি -1 ছিল, আরেকটা -1 আসছে, সো উপরে কত হবে? টি ইনভার্স 2। টি ইনভার্স কত হবে? 2। এটা হচ্ছে কি কিসের মাত্রা?
ত্বরণের মাত্রা। তাহলে আমরা মূলত যে কোনো একটা রাশিকে তার মৌলিক রাশির সূচকে প্রকাশ করছি। সূচক মানে কি? তার পাওয়ার, এল এর পাওয়ার এখানে 1 যেহেতু সেজন্য আলাদা করে লিখতে হয় নাই, আর টির পাওয়ার হচ্ছে গিয়ে -2, এটা আলাদা করে আমরা লিখছি। এটাই হচ্ছে গিয়ে আমরা মূলত মাত্রা। মাত্রা আমরা হচ্ছে গিয়ে যদি প্রশ্ন আসে মাত্রা কাকে বলে, মাত্রা হচ্ছে গিয়ে বিভিন্ন একটা রাশিতে বিভিন্ন মৌলিক রাশি যে সূচকে আছে, যে কিসে আসে সূচকে তাকে, সেটা হচ্ছে গিয়ে তার মাত্রা, সেটা হচ্ছে তার মাত্রা। আশা করি মাত্রা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আসেন আমরা বিভিন্ন জিনিস, যেহেতু এই চ্যাপ্টারের নাম পরিমাপ, আমরা হচ্ছে বিভিন্ন জিনিস কিভাবে কোন স্কেল দ্বারা পরিমাপ করি সেগুলো আমরা শিখব। তো আমাদের দৈনন্দিন জীবনে যেই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা বেশি ইউজ করি সেটা হচ্ছে গিয়ে মিটার স্কেল। মিটার স্কেল মূলত হচ্ছে গিয়ে 1 মিটার লম্বা একটা স্কেল। সেই স্কেলে হচ্ছে গিয়ে সেন্টিমিটারে দাগ কাটা থাকে। সেন্টিমিটার, এই যে দেখুন লম্বা একটা স্কেল, সেটা হচ্ছে সেন্টিমিটার দাগ কাটা আছে। সেন্টিমিটারের মাঝখানে আবার 10 গড় করে কাটা আছে, সেগুলো হচ্ছে গিয়ে মিলিমিটার স্কেল। সেগুলো কি মিলিমিটার এককে দাগ কাটা আছে, তাই না? এক একটা গড় সমান 1 মিলিমিটার। আচ্ছা, তো এগুলো হচ্ছে গিয়ে আবার অপর পাশে হচ্ছে গিয়ে ফুটে দেওয়া থাকে, ফুট দেওয়া থাকে। তো ফুট হচ্ছে গিয়ে আমরা ফুট হচ্ছে গিয়ে ফুটের আবার ছোটো ছোটো গড় কাটা থাকে, সেগুলো হচ্ছে ইঞ্চি। 1 ইঞ্চি আর সেন্টিমিটার সম্পর্ক হচ্ছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। আচ্ছা, এখন আসেন আমরা তো হচ্ছে গিয়ে তাহলে কি শিখলাম? একটা মিটার স্কেল দ্বারা সর্বনিম্ন আমরা মিলিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারবো। অর্থাৎ আমরা এই পেনটা যদি পরিমাপ করি, এটা হয়তো বা 5 সেন্টিমিটার 2 মিলিমিটার এভাবে লিখতে পারবো, ঠিক আছে? 2 মিলিমিটার, বা আমরা আরও সুন্দর করে 5.2 সেন্টিমিটার এরকম লিখতে পারবো। বাট এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে 5 সেন্টিমিটার 2.2 মিলিমিটার। অর্থাৎ মিলিমিটার থেকেও আরও সূক্ষ্মভাবে কি এটা পরিমাপ করতে পারবো না। তাহলে মিলিমিটার থেকে আরও সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য আমরা এটার সাথে আরেকটা স্কেল যোগ করি, সেটা হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেল সহ পুরো যন্ত্রটাকে বলা হয় স্লাইড ক্যালিপার্স। সেটাকে কি বলা হয়? স্লাইড ক্যালিপার্স। কোনো বস্তুর দৈর্ঘ্য মিলিমিটারের চেয়েও সূক্ষ্মভাবে মাপতে চাইলে আমরা স্লাইড ক্যালিপার্স ব্যবহার করা হয়। তো এটাতে মূলত দুইটা স্কেল থাকে। একটা হচ্ছে গিয়ে মূল স্কেল, যেটাতে সর্বনিম্ন মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা যায়, আর একটা হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলে হচ্ছে গিয়ে মিলিমিটার থেকেও আরও ছোট সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়, ঠিক আছে? তাহলে আসেন আমরা এখন ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স এগুলা সম্পর্কে জানি। তো একটা ভার্নিয়ার স্কেলের মানে দৈর্ঘ্য কতটুক সেটা কিভাবে হিসাব করতে হয় সেই সূত্রটা আগে একটু দেখে আসি। তারপরে আমরা সেখানে একটা জিনিস, যে ভার্নিয়ার স্কেলকে যখন কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা হয় তখন মূলত তার প্রধান স্কেলের পার্ট কতটুকু আসবে? সর্বনিম্ন মিলিমিটার পর্যন্ত আসবে। আচ্ছা, তো মিলিমিটার পর্যন্ত আসলো, সে এইটার সাথে কি করতে হবে? যোগ করতে হবে। এটার সাথে যোগ করতে হবে ভার্নিয়ার সমাপাতন আর ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার সমাপাতন হচ্ছে মূলত আমরা যে স্কেলটা হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেলটা দেখেছি, এই ভার্নিয়ার স্কেলের যেই দাগটা মিটার স্কেল বা প্রধান স্কেলের যেই দাগের সাথে মিলে গেছে সেটাকেই বলা হয় ভার্নিয়ার সমাপাতন। দেখেন তো এখানে কোন দাগটা হচ্ছে গিয়ে প্রধান স্কেলের দাগের সাথে মিলছে? এই দাগটা হচ্ছে গিয়ে প্রধান স্কেলের দাগের সঙ্গে মিলে গেছে। আর কোনোটা, সবগুলা কিন্তু হচ্ছে গিয়ে আর কোনোটাই যথাযথভাবে ঠিক করে মিলে নাই। তাহলে মানে এই স্কেলটা, এটা হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেলের হয়তো 8তম দাগ, তাহলে এটা ভার্নিয়ার সমাপাতন হবে 8। ভার্নিয়ার সমাপাতন কত হবে? 8 হবে। আচ্ছা, তাহলে আমরা মূলত প্রধান স্কেলের পার্ট তো খুব সহজে বুঝতে পারলাম। ভার্নিয়ার সমাপাতন কি সেটাও বুঝতে পারলাম। প্রধান স্কেলের যেই হচ্ছে গিয়ে যেই দাগের সঙ্গে ভার্নিয়ার স্কেলের যেই দাগ মিলে যায় সেটাকেই হচ্ছে, ভার্নিয়ার স্কেলের যেই দাগটা মিলছে সেটাই হচ্ছে গিয়ে ভার্নিয়ার সমাপাতন। তো তাহলে বাকি থাকলো কি? ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে গিয়ে বের করার অনেকগুলো 3টা পদ্ধতি আছে মূলত। আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা প্রথমে শিখবো। সেটা হচ্ছে গিয়ে ভার্নিয়ার ধ্রুবক বের করার সবচেয়ে সহজ পদ্ধতি, বা যেটা আমরা বহুল ব্যবহৃত হয় সেটা হচ্ছে গিয়ে ভার্নিয়ার
ধ্রুবক, এটা বার্নিয়ার কনস্ট্যান্ট বলা হয়। বার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। আমরা এতক্ষণ ধরে কি শিখছিলাম? প্রধান স্কেল দ্বারা বা একটা মিটার সর্বনিম্ন কতটুকু পরিমাপ করা যায়? 1 মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা যায়। 1 মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা যায়। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড় যদি দেওয়া থাকে তাহলে তো ভেরি গুড। যদি দেওয়া না থাকে তাহলে আমরা কি ধরবো? 1 মিলিমিটার। যদি দেওয়া না থাকে তাহলে কি ধরবো? 1 মিলিমিটার। এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, এটাকে মূলত এস দ্বারা ধরা হয়। আর নিচে হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এই যে স্কেলটা দেখো, এখানে কয়টা দাগ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা দাগ আছে মূলত। তাহলে 10টা হচ্ছে গিয়ে যদি দাগ থাকে তাহলে n কত হবে? 10 হবে। তাহলে এই যে ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি শিখলাম? ভার্নিয়ার ধ্রুবক ভিসি বের করার সূত্র হচ্ছে গিয়ে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য বা 1 মিলিমিটার ডিভাইডেড ভাগ হচ্ছে গিয়ে প্রধান স্কেলের ভাগ সংখ্যা। প্রধান স্কেলের ভাগ সংখ্যা। এছাড়াও আরেকটা সূত্র আছে যে ক্ষুদ্রতম হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, যেটা সাধারণত 1 মিলিমিটারই হয়, সেটা থেকে ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। সো একই জিনিসই আসবে। ঠিক আছে? ধরুন হচ্ছে কোনো একটা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10। ভাগ সংখ্যা কত? 10। তাহলে সেটা হচ্ছে গিয়ে এবং তাহলে 1 মিলিমিটার ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 10 কত আসবে? 0.1 মিলিমিটার। ভার্নিয়ার ধ্রুবক আসলো। কি আসলো? ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার কনস্ট্যান্ট। আচ্ছা, এখন আসেন আরেকটা সূত্র ব্যবহার করি। এই সূত্রটা হচ্ছে গিয়ে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। যদি দেওয়া থাকে, যদি 10টা দাগ কাটা থাকে তাহলে সাধারণত সেটা হচ্ছে গিয়ে প্রধান স্কেলের 9টা দাগের সমান হয়। 9টা দাগের সমান হয়। তাহলে সেটা 9/10 করলে 9 ডিভাইডেড বাই 10, সেটাকে আমরা লিখতে পারি 0.9 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার থেকে 0.9 মিলিমিটার বিয়োগ করলে কত আসে? 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার। তাহলে একই আসে সূত্র। আপনি যেটাই ব্যবহার করেন একই। বাট আমাদের বেশিরভাগ হচ্ছে গিয়ে প্রধান প্রশ্নগুলোতে কি দেয়? প্রধান স্কেলের ভাগ সংখ্যা। তখন আমরা 1 মিলিমিটারকে প্রধান স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ করে ইজিলি ভার্নিয়ার ধ্রুবক বের করে ফেলতে পারি। এখন আসেন, আমরা তো ভার্নিয়ার ধ্রুবক বের করাও শিখলাম। তাহলে এখন সূত্রটা আবার একটা রিভাইজ করে দেই। প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেলের কি পার্ট, এটার সাথে কি করতে হবে? যোগ করতে হবে। প্রধান স্কেলের পার্টের সাথে যোগ করতে হবে। কি যোগ করতে হবে? আমরা সরলে জানি প্রথমে গুণ করতে হয়, এরপরে যোগ করতে হয়। কাদের গুণ করতে? ভার্নিয়ার সমপাতন আর ভার্নিয়ার ধ্রুবক, এই দুইটা প্রথমে হচ্ছে গুণ করবেন, গুণ করে প্রধান স্কেলের পার্টের সঙ্গে যোগ করে ফেলবেন। তাহলে আসেন, প্রধান স্কেলের পার্ট মানে হচ্ছে প্রধান স্কেলের মিলিমিটার পর্যন্ত যেই এককটা আমরা যেই পরিমাণটা আমরা পেয়েছি সেটা। ভার্নিয়ার সমপাতন হলো ভার্নিয়ার স্কেলের যেই দাগটা প্রধান স্কেলের দাগের সঙ্গে মিলেছে সেটা ভার্নিয়ার সমপাতন। আর ভার্নিয়ার ধ্রুবক তো আমরা একটু আগে সূত্র দ্বারা বের করা শিখলাম। ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইজিক্যাল টু কি ছিল? S/N। S মানে হচ্ছে গিয়ে 1 মিলিমিটার সাধারণত হয়, আর ভার্নিয়ার হচ্ছে ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যেটা সেটা হচ্ছে গিয়ে n। এখন আসেন আমরা হচ্ছে গিয়ে স্ক্রু গজ সম্পর্কে শিখব। স্ক্রু গজ হচ্ছে মূলত একই উদ্দেশ্যে হচ্ছে গিয়ে তৈরি করা, কিন্তু স্ক্রু গজের একটা এই জিনিসটা খেয়াল করেন। এটা হচ্ছে এই যে মাঝখানের জায়গাটা, এখানে আমরা চাইলে গোলাকার বস্তুকে খুব সহজে বসাতে পারবো না। তাহলে আমরা গোলাকার বস্তুর ব্যাস পরিমাপ করার জন্য আমরা এখানে যদি একটা গোলাকার বস্তু বসাই, দেখেন তো, তাহলে এইটার দুই পাশের ব্যাসটা পরিমাপ করা যাবে না? আচ্ছা, তাহলে আমরা বেশ গোলাকার বস্তুর বেশ পরিমাণ আমরা চাইলে হচ্ছে গিয়ে একটা আয়তাকার বস্তু চাইলেও পরিমাপ করতে পারি, কোনো অসুবিধা নাই। বাট বৃত্তাকার হচ্ছে গিয়ে বস্তুর খুব সহজে সেটা পরিমাপ করা যায়, গোলাকার বস্তু। আচ্ছা, এখন আসেন তাহলে স্ক্রু গেজের থেকে খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আসে, যেগুলো প্রায় প্রত্যেক পরীক্ষায় আসে 1 মার্কের 2 মার্কের জন্য। সেটা হচ্ছে গিয়ে স্ক্রু গেজের পিচ কাকে বলে বা পিচ কাকে বলে, আর একটা হচ্ছে গিয়ে লঘিষ্ঠ গুণন কাকে বলে বা ন্যূনাঙ্ক কাকে বলে।
তো পিচ হচ্ছে গিয়ে এখন দেখেন আসেন, এই যে আমাদের স্ক্রু গেজ আছে, স্ক্রু গেজে মূলত দুইটা স্কেল আগের মতোই, আগের দুইটাই ছিল, একটা ছিল হচ্ছে প্রধান স্কেল, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এখানে একটা হচ্ছে গিয়ে রৈখিক স্কেল, কি রৈখিক স্কেল, আর একটা হচ্ছে গিয়ে গোলাকার বা বৃত্তাকার স্কেল, আর একটা হচ্ছে কি বৃত্তাকার স্কেল। এই যে বৃত্তাকার অংশটা দেখছেন সেটা ঘুরানো যায়, সেটা কি করা যায়, ঘুরানো যায়। ঘুরায় আমাদের হচ্ছে গিয়ে এখন পিচ মানে হচ্ছে গিয়ে এই সম্পূর্ণটা গোলাকার স্কেল যদি ঘুরাই, এটা ঘুরালে সামনের দিকে আসে, পিছনের দিকে যায়, ঠিক আছে, সামনের দিকে ঘুরালে সামনের দিকে আসবে বৃত্তাকার হচ্ছে বৃত্তাকার স্কেলটা। এখন বৃত্তাকার স্কেলটা সম্পূর্ণটা একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর কতটুক দূরত্ব অতিক্রম করছে তাকে বলা হয় স্ক্রু গেজের পিচ, বা শুধু পিচ যদি আসে আমরা বুঝবো সেটা স্ক্রু গেজের পিচই প্রশ্ন করা হয়েছে। তাহলে বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, রৈখিক স্কেল বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে তাকে স্ক্রু গেজ বলা হয়। এখন আসেন লঘিষ্ঠ গুণন। লঘিষ্ঠ গুণনটা হচ্ছে গিয়ে এই স্ক্রু গেজটা মাত্র একবার ঘুরালে, মাত্র কয়বার, এই যে স্ক্রু গেজে বৃত্তাকার স্কেলটাতে দেখেন দাগ কাটা আছে, এরকম হচ্ছে গিয়ে প্রত্যেকটা দাগে মাত্র একটা দাগ ঘুরাইছেন, বা একটা দাগ মানে তো একটা ঘর ঘুরাইছেন, একটা ঘর ঘুরালে রৈখিক স্কেল বরাবর খুব অল্প একটু আগাবে। এই যে অল্প একটু আগালো বা দূরত্ব অতিক্রম করলো, এটাকে বলা হয় লঘিষ্ঠ গুণন বা ন্যূনাঙ্ক। তার মানে পিচ থেকে কি লঘিষ্ঠ গুণাঙ্ক অনেক কম, কারণ পিচ হচ্ছে সম্পূর্ণটা বৃত্তাকার হচ্ছে গিয়ে একবার ঘুরাইছেন, যার জন্য রৈখিক স্কেল বরাবর যতটুকু আগাইছে সেটার পরিমাণ, আর ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গুণন হচ্ছে গিয়ে মাত্র একটা গড়, বৃত্তাকার স্কেলের একটা ঘর ঘুরানোর কারণে রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করছে, বৃত্তাকার স্কেলের একটা গড় ঘুরালে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে। তাহলে আমাদের এখানেও হিসাব করার জন্য কি লাগবে, আগে যেরকম আমাদের ভার্নিয়ার ধ্রুবক লাগতো হিসাব করার জন্য, এখানে আমাদের লঘিষ্ঠ গুণন লাগবে। লঘিষ্ঠ গুণন হচ্ছে গিয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখায় দেয়, একটা ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক যতটুকু হবে, বা একটা স্লাইড ক্যালিপার্স, পুরো যন্ত্রটাকে তো স্লাইড ক্যালিপার্স বলে বা ভার্নিয়ার ক্যালিপার্স বলে। তো এই যে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক যত হবে ঠিক ততটুক সূক্ষ্ম করে কোনো জিনিস সেটা দ্বারা পরিমাপ করা যাবে। এটা যদি ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার হয়, 0.1 মিলিমিটার হয়, তাহলে 0.1 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্ম করে সেটা পরিমাপ করা যাবে। সেটা যদি 0.05 মিলিমিটার হয়, তাহলে 0.05 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে এত ছোট সংখ্যায় গিয়ে পরিমাপ করা যাবে। আচ্ছা, তাহলে ঠিক একইভাবে স্ক্রু গেজের ক্ষেত্রে লঘিষ্ঠ গুণন বা ন্যূনাঙ্ক এলসি, লিস্ট কাউন্ট বলা হয়, ইংরেজিতে সেটাকে লিস্ট কাউন্ট, সেজন্য সংক্ষেপে এলসি বলা হয়। এলসি যত ছোট হবে বা এলসির পরিমাণ যতটুকু হবে, এলসি যদি 0.1 মিলিমিটার হয়, তাহলে 0.1 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে, ঠিক আছে। এখন আসেন এলসি বের করার সূত্র কি। এলসি বের করার সূত্র হচ্ছে গিয়ে পিচকে ভাগ করতে হবে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এই বৃত্তাকার স্কেলে কয়টা ঘর মানে দাগ কাটা আছে, কয়টা ভাগ আছে, সেটাকে কি দ্বারা, পিচ দ্বারা ভাগ করতে হবে। পিচ মানে কি বলতো, পিচ মানে এই বৃত্তাকার স্কেলটা সম্পূর্ণ একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে আমাদের কি দাঁড়ালো, এলসি সমান পিচ ডিভাইডেড বাই এন। এন মানে হচ্ছে কি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আসেন এখানে লিখে আছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এন। আচ্ছা, আমরা কি বুঝলাম, ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক যতটুকু হবে সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের এতটুকু সূক্ষ্ম করে পরিমাপ করা যাবে, আর স্ক্রু গেজের ক্ষেত্রে লঘিষ্ঠ গুণন বা ন্যূনাঙ্ক যত হবে ঠিক ততটুকু সূক্ষ্ম করে পরিমাপ করা যাবে। তাহলে আসেন আমরা হচ্ছে গিয়ে লঘিষ্ঠ একটা স্ক্রু গেজ ব্যবহার করলাম, এখন সেটা দ্বারা দৈর্ঘ্য কিভাবে পরিমাপ করব। প্রথমে হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, সেটার সাথে কি করতে হবে, বৃত্তাকার স্কেলের পার্ট গুণ হচ্ছে লঘিষ্ঠ গুণন। তাহলে প্রথমে কিসের কাজ, গুণের কাজ। বৃত্তাকার স্কেলের হচ্ছে গিয়ে বৃত্তাকার স্কেলের পার্ট, সেটার সাথে লঘিষ্ঠ গুণন বা ন্যূনাঙ্ক, যেটা আমরা জানি লঘিষ্ঠ গুণন আর ন্যূনাঙ্ক একই জিনিস।
নুনাঙ্ক কি করতে হবে, গুণ করতে হবে। বৃত্তাকার স্কেলের পার্ট আর নুনাঙ্ক গুণ করে সেটা রৈখিক স্কেলের সাথে যোগ করে ফেলতে হবে। আশা করি তোমরা হচ্ছে গিয়ে বৃত্তাকার স্কেল কিংবা বৃত্তাকার স্কেল, রৈখিক স্কেল, স্ক্রু গেজ পুরো সিস্টেমটা বুঝতে পারছো এবং কিভাবে এখানে একটা বস্তু বসাইলা, বসানোর পরে ধরেন এটার রৈখিক স্কেলের পার্ট আসছে কত 7 গড় পর্যন্ত আসছে, ধরেন কত আসছে 7 আসছে, তাহলে হচ্ছে কি এটা মূলত 7 বৃত্তাকার স্কেলের রৈখিক স্কেলের পার্টটা মনে করে মিলিমিটারে আছে, তাহলে 7 মিলিমিটার প্লাস হচ্ছে গিয়ে কি করতে হবে রৈখিক স্কেলের পার্ট। রৈখিক স্কেলের পার্ট বলতে বোঝায় রৈখিক বৃত্তাকার স্কেলের পার্ট। বৃত্তাকার স্কেলের পার্ট বলতে বোঝায় বৃত্তাকার স্কেলের যেই দাগটা রৈখিক স্কেলের দাগের সাথে এসে এখানে মিলছে সেটাই হচ্ছে গিয়ে বৃত্তাকার স্কেলের পার্ট। এখানে কত ধরেন 75 আসছে, আর লঘিষ্ঠ গুণন কত হয়তো বা 0.5 পিচ হচ্ছে কি এখানে ওনার 100টা দাগ গড় কাটা ছিল, তাহলে কি হবে পিচ 100টা পিচ ধরেন হচ্ছে 1 ছিল, 1 মিলিমিটার আগাইছে ডিভাইডেড বাই 100 0.01, ঠিক আছে। তাহলে আমরা 75 ইন্টু 0.01 এটা গুণ করে আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের হচ্ছে গিয়ে আনসার চলে আসবে। আচ্ছা, আমরা এখন আলোচনা করব পরিমাপের ত্রুটি নিয়ে। আমরা যখন কোনো জিনিস পরিমাপ করি সেটা হতে পারে কোনো জিনিসের ব্যাসার্ধ অথবা বিশেষ করে সূক্ষ্ম যেই পরিমাপগুলা হয়তো বা সেটা হতে পারে 3 মিলিমিটার এরকম একটা জিনিস, তাই না? তো সেটা আরও সূক্ষ্মভাবে আমরা হয়তো বা সেটাকে রাফলি 10.3 মিলিমিটার ছিল। আচ্ছা, আমরা তো আর 3 মিলিমিটার হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেল ইউজ না করলে তো আর মিলিমিটারের থেকে সূক্ষ্ম পরিমাপ করতে পারবো না। তো যখন সাধারণ আমরা পরিমাপ করলাম তখন হয়তো বা আমাদের হচ্ছে গিয়ে 10 মিলিমিটার শুধু আসলো, তাহলে এরর কতটুকু আসলো? এরর এটা থেকে আরেকটা বিয়োগ করলে আমরা হচ্ছে 0.3 হচ্ছে গিয়ে মিলিমিটার এরর আসলো। এররটা অনেক কারণে হইতে পারে। এই ত্রুটিটা হচ্ছে গিয়ে আমাদের পর্যবেক্ষণের কারণে ত্রুটি হতে পারে, আবার আমাদের যান্ত্রিক ত্রুটিও হতে পারে, যে কোনো একটা স্কেল হয়তো পুরাতন হয়ে গেছে সেজন্য হয়তো বা সঠিকভাবে পরিমাপ দিচ্ছে না। তাই পরিমাপের ত্রুটিটা অনেক কারণে হতে পারে, সেটা হচ্ছে গিয়ে ব্যক্তির থেকে হতে পারে, আবার যন্ত্র থেকেও হতে পারে। আচ্ছা, এখন আসেন আমরা পরিমাপের দুইটা জিনিস মূলত হচ্ছে গিয়ে ত্রুটির হিসাব করা, একটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি আর একটা হচ্ছে গিয়ে আপেক্ষিক ত্রুটি। চূড়ান্ত ত্রুটিটা মূলত হচ্ছে আমরা যেই দুইটা ভ্যালু, একটা তো হচ্ছে ত্রুটিপূর্ণ ভ্যালু আর একটা হচ্ছে গিয়ে আমাদের আসল ভ্যালু। এই ত্রুটিপূর্ণ ভ্যালু আর আসল ভ্যালুর মধ্যে যেই পার্থক্যটা, সেই পার্থক্যকে বলে হচ্ছে চূড়ান্ত ত্রুটি। সেই পার্থক্যকে কি বলে? চূড়ান্ত ত্রুটি। তাহলে আমাদের কি করতে হবে? প্রকৃত মান যেটা বড় হয়, ত্রুটিপূর্ণটা হচ্ছে গিয়ে পরিমাপটা বড় চলে আসছে, অথবা প্রকৃত মানটা হচ্ছে গিয়ে বড়, অর্থাৎ ত্রুটিপূর্ণ মানে কম দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা যেইটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ করব। কারণ চূড়ান্ত ত্রুটি সব সময় সর্বদাই কি ধনাত্মক। চূড়ান্ত ত্রুটি সব সময় কি ধনাত্মক। ধনাত্মক কখন হবে? বড়টা থেকে যখন বড় মান থেকে আমরা ছোট মানটা বিয়োগ করব তখন চূড়ান্ত ত্রুটি আমাদের ধনাত্মক আসবে। আচ্ছা, যদি ঋণাত্মকও আসে আমাদের হিসাবের জন্য মাঝে মধ্যে হয়তো বা ঋণাত্মক ছোটোটা থেকে বড়টা বিয়োগ করে ফেললাম, সেক্ষেত্রে আমরা হচ্ছে মাইনাস চিহ্নটা আমরা অ্যাভয়েড করবো, আসলে পরম মান নিব। ঠিক আছে, তাহলে চূড়ান্ত ত্রুটি মানে কি? প্রকৃত মান এবং পরিমাপকৃত মান এই দুইটার মধ্যে পার্থক্য বিয়োগ করলে যে মানটা আসে সেটাই হচ্ছে গিয়ে চূড়ান্ত ত্রুটি। এখন আসেন আপেক্ষিক ত্রুটি কাকে বলে। আপেক্ষিক ত্রুটিটা হচ্ছে গিয়ে চূড়ান্ত ত্রুটিকে প্রকৃত মান দ্বারা ভাগ করলে। এটা মূলত হচ্ছে গিয়ে শতকরা, অধিকাংশ সময় আমরা এটাকে শতকরায় প্রকাশ করি, তাই হচ্ছে আমরা আপেক্ষিক ত্রুটি আচ্ছা, আপেক্ষিক ত্রুটিটা মূলত হচ্ছে কি, চূড়ান্ত ত্রুটিটা তো আমরা বুঝতে পারছি যে আসলে প্রকৃত মান আর আসলে পরিমাপ করে আমরা যেই হচ্ছে ত্রুটিপূর্ণ যেই মানটা পাইছি সেটার মধ্যে পার্থক্য। আপেক্ষিক ত্রুটিটা আসলে কি বোঝায়? আপেক্ষিক ত্রুটিটা বোঝায় যে এটা কত সিগনিফিক্যান্ট ভুল নাকি হচ্ছে গিয়ে খুবই মাইনর একটা ভুল। ধরেন এই পেন্সিলটা হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটারের একটা পেন, তো এই পেনটা হচ্ছে গিয়ে যখন পরিমাপ করলাম তখন 10 সেন্টিমিটারের মধ্যে
ত্রুটি আসছে, চূড়ান্ত ত্রুটি 0.2 মিলিমিটার, 0.2 মিলিমিটার। তাহলে সেটা হচ্ছে খুবই মানে সেটা যে পরিমাণ এফেক্ট রাখবে, অর্থাৎ 10 সেন্টিমিটারের মধ্যে 0.2 মিলিমিটার যে পরিমাণ এফেক্ট রাখবে, আমরা যদি 10 মিটারের একটা অনেক বড় একটা বস্তুর মধ্যে যদি 0.2 মিলিমিটার ত্রুটি আসে, তাহলে সেটা খুব বেশি সিগনিফিকেন্ট কোনো ঘটনা না। অর্থাৎ কত বড় জিনিসে মানে কতটুক মানে বস্তুটা কতটুক বড় এবং সেই তুলনায় ত্রুটি কতটুক হচ্ছে, সেটাই মূলত আপেক্ষিক ত্রুটিতে আমরা পরিমাপ করে থাকি। তাহলে সেজন্য আমরা আপেক্ষিক ত্রুটি যখন তুলনা করব, তখন উপরে লিখব চূড়ান্ত ত্রুটি, উপরে কি লিখব, উপরে লিখব চূড়ান্ত ত্রুটি, আর সেটাকে ভাগ করব কি দিয়ে, সেটাকে ভাগ করব আমরা পরিমাপকৃত মান দিয়ে। অর্থাৎ প্রকৃত যেই মান আছে, পরিমাপকৃত বা প্রকৃত যেটাই বলেন, পরিমাপকৃত মান অর্থাৎ আসল যেই মান, সেটা দ্বারা আমরা ভাগ করব। এবং আমরা এইটা হচ্ছে যে আনসারটা পাবো সেটাকে 100 দ্বারা গুণ করব, তখন আমাদের আনসারটা পার্সেন্টেজে চলে আসবে। আনসারটা কীভাবে আসবে? পার্সেন্টেজে বা শতকরায় চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এখানে লিখে আছে হচ্ছে আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান বা পরিমাপকৃত মান, যেটাই বলেন, যে অর্থাৎ আসল মানটা দ্বারা আমাদের ভাগ করতে হবে। এখন আসেন আমরা এই যে ত্রুটিগুলো পরিমাপ করছি, সেটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য বরাবর ত্রুটি। দৈর্ঘ্য বরাবর অর্থাৎ একটা জিনিসের দৈর্ঘ্য, শুধু আপনি দৈর্ঘ্যে এতটুকু কতটুকু পরিমাপ হচ্ছে ত্রুটি আসছে, সেটা হচ্ছে গিয়ে পরিমাপ করছে। এখন বস্তুটা সবসময় আসলে অনেক বস্তু কি হতে পারে, সেটা আয়তক্ষেত্র হইতে পারে, বর্গক্ষেত্র হইতে পারে, বৃত্তাকার একটা ক্ষেত্র বা গোলক হইতে পারে। তো সেক্ষেত্রে আমাদের আপেক্ষিক ত্রুটিটা আমরা ক্ষেত্রফলের ক্ষেত্র বের করতে হবে, আমাদের আয়তনের ক্ষেত্র বের করতে হবে। তাহলে আয়তনের ক্ষেত্রে শতকরা আয়তন ত্রুটি, শতকরা আয়তন ত্রুটি, শতকরা দৈর্ঘ্য ত্রুটির কত গুণ হয়? 3 গুণ হয়। এইটা মূলত এমসিকিউ এর জন্য একটা শর্টকাট ট্রিক্স, আমরা এটা ইউজ করতে পারি খুব ইজিলি। আর যখন আমরা সৃজনশীল প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব, সেক্ষেত্রে আমরা বিস্তারিত অঙ্ক করে আমরা সেগুলো সমাধান করব। আমরা সামনে কিছু ম্যাথ প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো আর ক্ষেত্রফলের ক্ষেত্রে ত্রুটি হচ্ছে কি? ক্ষেত্রফলের ত্রুটি হচ্ছে গিয়ে 2 গুণ শতকরা দৈর্ঘ্য ত্রুটি। শতকরা দৈর্ঘ্য ত্রুটির সাথে আমরা যদি 2 হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের ক্ষেত্রফল ত্রুটি চলে আসবে। এখন আসে শতকরা পরিধি ত্রুটি। পরিধি মূলত এক প্রকারের দৈর্ঘ্যই, তাই সেটা হচ্ছে দৈর্ঘ্য ত্রুটির সমানই। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসেন, এটা মূলত চূড়ান্ত ত্রুটি মানে হচ্ছে গিয়ে মোট পার্থক্য কতটুকু প্রকৃত মানের সাথে পরিমাপ মানে ত্রুটিপূর্ণ যেই মানটা সেটার। আর আপেক্ষিক ত্রুটি হচ্ছে গিয়ে চূড়ান্ত ত্রুটিকে আমরা প্রকৃত মান যেটা আছে সেটা দ্বারা ভাগ করব, ভাগ করে শতকরায় অর্থাৎ 100 দ্বারা গুণ করে আমরা সেটা শতকরায় পরিমাপ করব। এখন আসেন আমরা কিছু হচ্ছে এমসিকিউ সলভ করব, যেগুলো আপনাদের বোর্ডে আসছে এসএসসিতে। তো প্রথম যেই প্রশ্নটা, সেটা হচ্ছে গিয়ে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা n = কত? 10। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম মানকে কি বলে? এস বলে। এস হচ্ছে গিয়ে 1 মিলিমিটার। আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। তাহলে VC = কি? S/n। এস কত? এস হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে এখানে দেওয়াই আছে, ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার। যদি দেওয়া না থাকতো তাহলে আমরা 1 মিলিমিটারই ধরে নিতাম। 1 মিলিমিটার ডিভাইডেড বাই 10, তাহলে আনসার কত আসে? 0.1 মিলিমিটার। আচ্ছা, এখানে কি 0.1 মিলিমিটার কোনো অপশন আছে? দেখেন তো, না, এটা 0.1 সেন্টিমিটার, 0.01 সেন্টিমিটার, 1 মিলিমিটার, 10 সেন্টিমিটার। তাহলে আমরা এটাকে 10 সেন্টিমিটারে কনভার্ট করে দেখতে পারি। 1 সেন্টিমিটার সমান কত? 10 মিলিমিটার। তাহলে আমরা এটাকে 10 দ্বারা ভাগ করব। 10 দ্বারা 0.1 ভাগ 10 সেন্টিমিটার সমান হচ্ছে কত? 0.1কে 10 দ্বারা ভাগ করলে 0.01 0.01 আসে সেন্টিমিটার। এই অপশনটা কিন্তু আমাদের এখানে আছে, 0.01 সেন্টিমিটার। তাহলে আনসার হলো বি।
এখন আসেন আরেকটা প্রশ্ন, এটা স্লাইড ক্যালিপার্স থেকে। আমরা প্রথমে কিছু স্লাইড ক্যালিপার্সের অঙ্ক হচ্ছে এমসিকিউগুলো সলভ করি। আচ্ছা, স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20। ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে 20 হলে 5 গড়ের দৈর্ঘ্য কত? তাহলে 1 গড়ের দৈর্ঘ্য আগে বের করতে হবে, তারপরে 5 গড়ের দৈর্ঘ্য। যেহেতু হচ্ছে স্লাইড ক্যালিপার্সের 1 গড়ের দৈর্ঘ্য আসলে এখানে আলাদা করে দেওয়া নাই, আমরা হচ্ছে গিয়ে ভার্নিয়ার ধ্রুবকের সূত্র দ্বারা সেটা হচ্ছে গিয়ে বের করতে হবে। অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবকে এস এর মান কত ছিল? এস এর মান ছিল, যদি দেওয়া থাকে তাইলে তো 1, যেটা দেওয়া আছে সেটা, আর যদি না থাকে তাহলে আমরা 1 মিলিমিটার ধরে নিব। কত ধরে নিব? 1 মিলিমিটার। আর ভাগ সংখ্যা এন কত? এন হচ্ছে গিয়ে 20। 1 মিলিমিটার বাই 20 কত আসে? 0.05। 0.05 আসে। এখন আপনি 5 গড়ের দৈর্ঘ্য, এটা তো 1 গড়ের দৈর্ঘ্য বের হইল, তাহলে 5 গড়ের দৈর্ঘ্য কত আসে? 5 গড়ের দৈর্ঘ্য 5 দ্বারা আমরা মাল্টিপ্লাই করব, 0.05 ইন্টু 5, সেটা আসে 0.25 কি মিলিমিটার, 25 মিলিমিটার, 0.25 মিলিমিটার। আনসার হচ্ছে গিয়ে বি, 0.25 মিলিমিটার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন একটা প্রশ্ন, এটাও স্লাইড ক্যালিপার্স থেকে। স্লাইড ক্যালিপার্সের এখানে ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে। ভার্নিয়ার ধ্রুবক ভিসি কত দেওয়া আছে? ভিসি 0.02 মিলিমিটার দেওয়া আছে। এখন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? আর বলছে ক্ষুদ্রতম 1 গড়ের হচ্ছে দৈর্ঘ্য 1 মিলিমিটার। ক্ষুদ্রতম 1 গড়ের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। এখন তাহলে আমরা সূত্র কি জানি? ভিসি সমান ক্ষুদ্রতম 1 গড়ের দৈর্ঘ্য এস 1 মিলিমিটার ডিভাইডেড বাই এন। এখন এন তো এখানে ভাগ সংখ্যা তো বের করার জন্যই দিছে, এন বের করতে হবে। তাহলে এন কি হবে? এন ইজ ইকুয়াল টু হবে এস বাই ভিসি। এস হচ্ছে 1 মিলিমিটার আর ভিসি কত? 0.02 মিলিমিটার। 0.02 ক্যালকুলেটরে ভাগ করেন, তাহলে দেখেন তো কত আসে? 1 ডিভাইডেড বাই 0.02, 50 আসে। তাহলে এন এর মান 50, অর্থাৎ ভাগ সংখ্যা কত? 50। আনসার হচ্ছে সি। তাহলে আগের প্রশ্নগুলোতে আমরা ভার্নিয়ার ধ্রুবক, প্রথম প্রশ্নতে আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করছি, এরপরে হচ্ছে গিয়ে ভার্নিয়ার ধ্রুবক ইউজ করে আমরা 5টি গড়ের হচ্ছে পরিমাপ বের করছি ভার্নিয়ার স্কেলে। আর এখন আমরা কি পরিমাপ করছি? ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, ভাগ সংখ্যাটা বের করেছি। ঠিক আছে, এখন আসেন আমরা স্ক্রু গেজ থেকে একটা প্রশ্নের আনসার করি। স্ক্রু গেজের হচ্ছে পিচ দেওয়া আছে 0.02 মিলিমিটার। পিচ কত? পিচ হচ্ছে 0.2 মিলিমিটার। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কোয়েশ্চনে একটু এরর আছে, এটা হচ্ছে গিয়ে শুধু 2 মিলিমিটার হবে। আচ্ছা, 2 মিলিমিটার। আচ্ছা, এখন 2 মিলিমিটার কি? ভার্নিয়ার স্কেলের পিচ। এটা তোমাদের দিনাজপুর বোর্ড 2024-এ এসেছিল। আর স্ক্রু গেজের ন্যূনাঙ্ক হচ্ছে 0.002 সেন্টিমিটার। আচ্ছা, ন্যূনাঙ্ক লিস্ট কাউন্ট 0.002 সেন্টিমিটার। আমাদের দুইটা 2 এককে চলে আসছে না? এখন আমাদের কি করতে হবে? আমাদের হয় দুইটাকে মিলিমিটারে নিয়ে আসতে হবে অথবা দুইটাকেই সেন্টিমিটারে নিয়ে আসতে হবে, কারণ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বলছে বের করার জন্য। তাহলে এটাকে আমরা 10 দ্বারা গুণ করলে মিলিমিটারে চলে আসবে। তাহলে 10 দ্বারা গুণ করলে কত আসে? 0.02 মিলিমিটার। আচ্ছা, আমরা কি জানতাম? লিস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু, বা ন্যূনাঙ্ক ইজ ইকুয়াল টু পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এন। তাহলে এন সমান কি হবে? এন সমান হবে পিচ ডিভাইডেড বাই এলসি বা লিস্ট কাউন্ট। আচ্ছা, তাহলে এখন পিচ কত? পিচ হচ্ছে 2 মিলিমিটার আর ডিভাইডেড বাই 0. হচ্ছে লিস্ট কাউন্ট বা ন্যূনাঙ্ক হচ্ছে গিয়ে 0.02 মিলিমিটার। অবশ্যই প্রত্যেকটা ম্যাথে হয় সেন্টিমিটারে থাকলে সবগুলো সেন্টিমিটারে নিয়ে আসতে হবে, অথবা মিলিমিটারে থাকলে মিলিমিটারেই নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আপনি ভাগ করেন 2 ডিভাইডেড বাই 0.02, কত আসে আনসার? 100 আসে। ঠিক আছে, 100কে আমরা কিভাবে লিখতে পারি বলে তো আমরা একটু আগে শিখে আসছি গুণিতকের সাহায্যে কিভাবে প্রকাশ করতে হয়। যেহেতু একের পরে 2টা শূন্য, আমরা সেটাকে আমরা এটা শর্টকাটে জাস্ট শিখলাম 10 টু দি পাওয়ার
2। এটাকে মূলত আসলে আমরা এটা 100কে কি লিখতে পারি 10 × 10, সেজন্য হচ্ছে কি 10 স্কয়ার আকারে লিখলাম। যেহেতু আমাদের এখানে ডিরেক্ট 100 আনসার নাই, তাহলে আমরা গুণিতকের সাহায্যে প্রকাশ করে এটা 10 স্কয়ার আসছে। ঠিক আছে, বি নাম্বার হলো আনসার। আশা করি আপনারা এখানে মূলত জাস্ট ন্যূনাঙ্ক দেওয়া আছে, পিচ দেওয়া আছে, এখন আপনার আনসারটা হচ্ছে গিয়ে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাটা আপনার বের করতে হবে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন স্ক্রু গেজ থেকে। একটি স্ক্রু গেজের স্ক্রু এর পিচ দেওয়া আছে 0.02 মিলিমিটার, বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা দেওয়া আছে, ন্যূনাঙ্ক বের করতে বলছে। তাহলে খুব সহজ, আমরা পিচকে জাস্ট বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, পিচ কত 0.5 মিলিমিটার, ভাগ সংখ্যা n হচ্ছে গিয়ে 100, তাহলে LC সমান লিস্ট কাউন্ট বা ন্যূনাঙ্ক সমান হচ্ছে গিয়ে পিচ ডিভাইডেড বাই n। পিচ কত 0.05, ভাগ সংখ্যা হচ্ছে গিয়ে 100, কত আসে দেখে তো ক্যালকুলেটরে। এটা 0.005 আসছে। উপরে পিচটা 0.5 মিলিমিটার ছিল, তাই এটা আনসারও আসবে 0.05 মিলিমিটার। 0.005 মিলিমিটার কই আছে অপশন দেখেন তো, এই যে আছে, বি নাম্বার আনসার হলো 0.005 মিলিমিটার। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। হলো খুব সহজ ম্যাথ। আমরা এখন আসেন আমরা এখন একটা আমরা ত্রুটির অঙ্ক করব। ত্রুটি থেকে আসে দিনাজপুর বোর্ড 2023-এ আসছিল প্রশ্নটা, যে একটা তারের ব্যাসার্ধের পরিমাপে 1% ত্রুটি হলে, ব্যাসার্ধের পরিমাপ মানে একটা দৈর্ঘ্য পরিমাপই, আচ্ছা, তাহলে হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি কত হবে? ব্যাসার্ধ মানে কি, কোনো একটা জিনিস, একটা হচ্ছে গিয়ে বৃত্তের, এটা মনে করেন একটা তারের হচ্ছে গিয়ে এটা বৃত্তাকার প্রস্থচ্ছেদ। আচ্ছা, তো বৃত্তাকার প্রস্থচ্ছেদের এইখানে কি দেওয়া আছে, ব্যাসার্ধটা দেওয়া আছে। ব্যাসার্ধের যখন পরিমাপ করা হয়েছে তখন ত্রুটি আসছে 1%। আমরা জানি দৈর্ঘ্য বরাবর যদি ত্রুটি 1% হয়, তাহলে ক্ষেত্রফল বরাবর আপেক্ষিক ত্রুটি কত হবে, তার দ্বিগুণ হবে। আর আয়তন বরাবর সেটার আপেক্ষিক ত্রুটি কত হবে, তার 3 গুণ হবে। তাহলে 1%-এর দ্বিগুণ কত হবে, 2%। এটা হচ্ছে আমাদের এমসিকিউ এর শর্টকাট। যে এখানে কি বলছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি, তাহলে সেটা দৈর্ঘ্য বা ব্যাসার্ধ পরিমাপের কি হবে, দ্বিগুণ হবে। 1% দেওয়া আছে, এটার দ্বিগুণ হচ্ছে 2%। আনসার হলো বি। ঠিক আছে, আশা করি এই শর্টকাট আমরা যখন হচ্ছে ক্ষেত্রফলের ত্রুটি কিভাবে গাণিতিকভাবে বের করতে হয় সেই প্রসেসটাও সামনেরও আমরা যখন সিকিউ সলভ করবো তখন আশা করি বুঝতে পারবেন। এখন আসেন, কোনো একটি গোলকের ব্যাসার্ধের ক্ষেত্রে, ব্যাসার্ধের r = 5.3 ± 0.1 একক হলে আয়তনের শতকরা ত্রুটি কত? আমরা একটু আগে পড়ে আসছি কি, আমরা যদি দৈর্ঘ্য বরাবর ত্রুটি, ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ এক ধরনের দৈর্ঘ্য না, তাহলে দৈর্ঘ্য বরাবর ত্রুটি যদি বের করতে পারি, তাহলে ক্ষেত্রফল বরাবর জাস্ট তার দ্বিগুণ হবে আর আয়তন বরাবর তার 3 গুণ হবে। এমসিকিউ এর জন্য এই শর্টকাটটা। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য বরাবর এখানে তো সরাসরি আপেক্ষিক ত্রুটি দেওয়া নাই, শুধু কতটুক পরিমাণ ত্রুটি হয় সেটা দেওয়া আছে। অর্থাৎ ত্রুটির পরিমাণ 0.1, প্লাস মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে 0.1 বেশি হইতে পারে, কমও হইতে পারে। তাহলে চূড়ান্ত ত্রুটি কত, 0.1। আমরা আপেক্ষিক ত্রুটি বের করব। আপেক্ষিক ত্রুটি কি, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই হচ্ছে প্রকৃত মান। আচ্ছা, এখন আসেন চূড়ান্ত ত্রুটি, এখানে ত্রুটি কতটুক, 0.1, আর হচ্ছে প্রকৃত মান কত, 5.3। এই মূলত হচ্ছে যেইটার সাপেক্ষে এই ত্রুটিটা হচ্ছে, এই 5.3 এর সাপেক্ষে হচ্ছে ত্রুটিটা হচ্ছে 0.1। সেজন্য আমরা এই 5.3 দ্বারা ভাগ করছি। এখন 100 দ্বারা গুণ করবো এটা শতকরা পরিমাপ নির্ণয়ের জন্য। এখন ক্যালকুলেশন করেন, 0.1 ভাগ হচ্ছে 5.3 গুণ হচ্ছে 100, কত আসে,
887 আসে। এখন আপনি এটাকে যেহেতু কি বলছে আয়তনের শতকরা ত্রুটি বের করতে, আয়তন মানে কি দৈর্ঘ্য ত্রুটির 3 গুণ, দৈর্ঘ্য ত্রুটির কত 3 গুণ, এটা আনসারকে হচ্ছে শতকরা ত্রুটিকে 3 দ্বারা গুণ করেন, গুণ করলে কত আসে 3 দ্বারা, এটাকে যদি আপনি 3 দ্বারা গুণ করেন তাহলে আসবে 5.66, আচ্ছা বা 67 আপনি ধরতে পারেন 5.67%। দেখেন তো আনসারটা কোথায় আসছে, এই যে 5.67%, ডি নাম্বার হলো আমাদের আনসার। আশা করি বুঝতে পারছেন। আমরা মূলত প্রথমে দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটিটা বের করেছি, এটা হলো গিয়ে তার হচ্ছে আপেক্ষিক এই যে চূড়ান্ত ত্রুটি কত কি পরিমাণ ত্রুটি হচ্ছে সেটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি, আর কার সাপেক্ষে এই ত্রুটিটা হচ্ছে 5.3 এর সাপেক্ষে, সেজন্য 5.3 দ্বারা আমরা ভাগ করলাম আর 100 দ্বারা আমরা গুণ করলাম শতকরায় পরিমাপ করার জন্য, যেটা বের হয়েছে সেটা হচ্ছে কি আপেক্ষিক দৈর্ঘ্য বরাবর আপেক্ষিক ত্রুটি বা ব্যাসার্ধ বরাবর মূলত আপেক্ষিক ত্রুটি। আমরা আয়তন বরাবর সেটা বের করার জন্য 3 দ্বারা গুণ করলাম, সেটা আমাদের আনসার চলে আসছে 5.67। আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পারছেন। এখন আসেন আয়তনের আপেক্ষিক ত্রুটির মান ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির কত গুণ হবে, কার কত গুণ হবে, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি। আচ্ছা আমরা ধরি হচ্ছে যখনই আমাদের বলবে কত গুণ হবে আমরা ধরে নিব n গুণ হবে, আমরা কি ধরে নিব n গুণ হবে, আমরা ধরে নেই আয়তনের আপেক্ষিক ত্রুটি সংক্ষেপে লিখলাম সমান n ইন্টু ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি আর আয়তনের আপেক্ষিক ত্রুটিকে একটু দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটির সাপেক্ষে লিখি, কারণ আয়তনের আপেক্ষিক ত্রুটি মানে আমরা কি জানতাম 3 ইন্টু দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি, দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি, আচ্ছা ইজিক্যাল টু n ইন্টু ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি মানে কি দুটাকে একই জিনিসের সাপেক্ষে লিখছি যাতে আমরা এটা হচ্ছে গিয়ে ইলিমিনেট করে ফেলতে পারি, মানে কাটাকুটি করে ফেলতে পারি, যাতে আমরা খুব ইজিলি n এর মানটা বের করতে পারি। কিসের মান n এর মান বের করলেই তো কত গুণ হবে সেটা আনসার পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি হচ্ছে গিয়ে 2 ইন্টু দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি, দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি। আচ্ছা উভয় পাশে দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি এটা কেটে ফেললাম। এখন n এর মান বের করার জন্য কি n এই পাশে থাকলো 2n আর এই পাশে হচ্ছে 3, ঠিক আছে, তাহলে n সমান কত হবে, n সমান হবে এই 2টাকে এই পাশে এনে ভাগ করব 3 ডিভাইডেড বাই 2, 3 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে 1.5। দেখেন তো আনসার কত সি 1.5 আমাদের অপশন পেয়ে গেছে। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। আয়তনের আপেক্ষিক ত্রুটি মানে 3 গুণ দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি, আর ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি মানে হচ্ছে 2 গুণ দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি। এটা জাস্ট হচ্ছে গিয়ে ক্ষেত্রফলের কত গুণ বলছে তাই ক্ষেত্রফলের সাথে n গুণ দিয়েছি, ঠিক আছে। এখন আসলে আমরা খুব ইন্টারেস্টিং কিছু ম্যাথ করব। 1 নাম্বার হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গুণা, আমরা যে গুণিতকগুলো পড়ে আসছি না কিলো হেক্টর ডেকা তারপরে হচ্ছে গিয়ে মেগা গিগা, এগুলা থেকে আমরা এখন ম্যাথ সলভ করব। তা আসেন 1 হেক্টর 1 ন্যানোর কত গুণ, কার কত গুণ, যার সাথে র তার হচ্ছে কত গুণ, এটা প্রশ্ন আছে। তার মানে আমরা ধরি 1 ন্যানোর n ইন্টু 1 ন্যানো, যেহেতু ন্যানোর সাথে ন্যানোর কত গুণ প্রশ্ন করছে তাহলে ন্যানোর সাথে n গুণ দিতে হবে। 1 ন্যানো সমান হচ্ছে 1 হেক্টর, 1 হেক্টর, বুঝতে পারছেন। আচ্ছা তাহলে এই এনটা আমাদের বের করতে হবে এবং এই ন্যানো আর হেক্টর দুটাকেই আমরা মিটারে বা হচ্ছে গিয়ে মিটারে কনভার্ট করে ফেলবো, বুঝতে পারছেন। বা ন্যানো মানে কি, ন্যানোর যেই হচ্ছে গুণিতকটা বোঝায় ন্যানো দ্বারা সেটাতে আমরা লিখবো 1 ন্যানো মানে হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার -9, 10 টু দি পাওয়ার -9, আর এখানে তো n থাকলোই। আর 1 হেক্টর মানে কি, 1 হেক্টর মানে 10 টু দি পাওয়ার 2, 1 হেক্টর মানে 10 টু দি পাওয়ার 2। তাহলে আমরা n এর মান বের করব, n ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -9।
দেখেন তো দুইটারই হচ্ছে পাওয়ার সমান, বেস সমান না 10, আর এটারও বেস 10 ভিত্তি বাংলায় যেটাকে বলা হয়। তাহলে 10 সমান এবং দুইটা ভাগ আকারে আছে, উপরে পাওয়ার 2 আর নিচে পাওয়ার কত, উপরে পাওয়ার হচ্ছে গিয়ে, উপরে পাওয়ার হচ্ছে 2, নিচে পাওয়ার -9। উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করতে হবে। উপরের পাওয়ার হচ্ছে গিয়ে 2 -9, ঠিক আছে। তাহলে কত আসে, 10⁻², মাইনাসে মাইনাসে কত প্লাস হয়ে যায়, +9, অর্থাৎ আনসার আসবে 10⁻11। 10⁻2 + 9 হচ্ছে 10⁻11। দেখুন তো অপশনে এইটা আছে কিনা, এখানে হচ্ছে গিয়ে অপশনগুলোতে এটা নাই, এটা হচ্ছে গিয়ে প্রশ্নে মূলত অপশনে ভুল করা আছে। তাহলে আমরা প্রসেসটা, এই অঙ্কটা করানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রসেসটা শেখা। তাহলে এটার আনসার কত, 10⁻11। তাহলে আসেন একটা হচ্ছে গিয়ে যেটাতে অপশন আছে এরকম একটা ম্যাথ করে ফেলি, এবং এটা খুবই মজার একটা ম্যাথ। 1 PM সমান কত AM? প্রশ্ন থেকে মনে হবে হয়তো বা ঘড়ির কাঁটার, আমাদের আমরা যে ঘড়িতে দেখি না রাতে হচ্ছে গিয়ে PM বা AM হয়, দিনের বেলা ঘড়ির হচ্ছে গিয়ে 5টা PM 6টা PM বা AM, এই জিনিসগুলো হয়তো মাথায় আসবে। কিন্তু আমরা গুণিতকের ক্ষেত্রে শিখাইছি যে আমাদের প্রতীকগুলা খুব বেশি মনে রাখতে হবে। পি মানে হচ্ছে গিয়ে পিকোমিটার, পি মানে কি পিকোমিটার, এম দ্বারা এখানে মিটার বোঝাচ্ছে আর পি দ্বারা পিকোমিটার বোঝাচ্ছে, আর এ দ্বারা বোঝাচ্ছে অ্যাটোমিটার। অ্যাটোমিটার মানে হচ্ছে কত, আর পিকোমিটার মানে কত, তার মানে সেটা মুখস্থ রাখতে হবে। এগুলো কিন্তু সবগুলো বোর্ডের প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছে, সিলেট বোর্ড 2023-এ আসছে এই প্রশ্নটা, ঠিক আছে, এবং আবার আসার এগুলোর সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা কত AM, তাহলে যার সাথে কত বা যুক্ত তার সাথে n গুণ দিব, n × 1 AM, 1 AM, আর এই পাশে রাখবো কত, 1 PM। আমরা এই পাশে লিখতে পারি 1 শুধুমাত্র যার সাথে কত বলছে তার সাথে n গুণ দিব। আচ্ছা, 1 PM মানে কি, 1 PM মানে হচ্ছে 10⁻⁻12 মিটার, 10⁻⁻12 মিটার ইজ ইকুয়াল টু n × AM মানে কি, AM মানে 10⁻⁻, অ্যাটোমিটার, অ্যাটোমিটার মানে 10⁻⁻18, 10⁻⁻ কত 18। তাহলে আমাদের কি বের করতে হবে, n বের করতে হবে। n সমান কি হবে, এই পাশে 10⁻⁻12 আছে মিটার, আর এই পাশের এইটাকে ওই পাশে ভাগ হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা 10⁻, n সমান হবে 10⁻12 ডিভাইডেড বাই 10⁻⁻18 মিটার। তাহলে আমাদের কি করতে হবে, দুইটার বেস সমান, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করতে হবে, 10⁻12 -18, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 10⁻12 + 18, ঠিক আছে। তাহলে 18 প্লাস আর মাইনাস হচ্ছে গিয়ে 12, কত আসে, 18 থেকে 12 চলে গেলে 6 আসে, 10⁻6, তাহলে n এর মান কত, 10⁻6। দেখেন তো অপশন আছে কিনা, এ নাম্বারের আনসার হচ্ছে 10⁻6। দুইটা প্রসেস, জাস্ট আপনার মুখস্থ রাখতে হবে, পি মানে কি পিকো বুঝায়, আর ক্যাপিটাল যদি পি দিত তাহলে সেটাতে কি বুঝাইতো, ক্যাপিটাল এম, স্মল এম, ধরেন জাস্ট হচ্ছে কি আপনাকে ক্যাপিটাল 1 পি মানে কত প্রশ্ন করছে, ক্যাপিটাল পি ছিল, ক্যাপিটাল পি মানে হচ্ছে গিয়ে 10⁻15, 10 কত 15। আচ্ছা, যেটাকে ফেমটো হচ্ছে গিয়ে বুঝায়। আচ্ছা, আপনাকে যদি জাস্ট ক্যাপিটাল জি দিত তাহলে কি বুঝাইতো, জি দ্বারা গিগা বুঝায় 10⁻9। জাস্ট আপনাকে ক্যাপিটাল আর স্মল লেটারে যদি পি দেয় তাহলে সেটা পিকো বুঝায়, পিকো হচ্ছে 10⁻12, ঠিক আছে। আচ্ছা, আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে, এবং সেকেন্ড যে জিনিসটা মনে রাখতে হবে, কার সাথে কত বা কার কত গুণ এটা বোঝাচ্ছে, যার কত গুণ সেটার সাথে n গুণ দিব। এই ইকুয়েশনটা যদি আমরা দাঁড় করাই ফেলতে পারি, বাকি ম্যাথটা খুব ইজি ইনশাআল্লাহ। এখন আসেন আমরা কিছু বোর্ড প্রশ্নর হচ্ছে গাণিতিক সমস্যা বা সৃজনশীল প্রশ্ন যেগুলো আসে সেগুলো কিছু সলভ করার চেষ্টা করি।
একটা পরিমাপের যন্ত্র এ আর একটা পরিমাপের যন্ত্র হচ্ছে বি। তো এখন এ আর বি এর মধ্যে এ হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 আর মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। আচ্ছা, বি এর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এখন বি কি বৃত্তাকার স্কেল বলতেছে তার মানে, এবং পিচ বলে দিতেছে তার মানে সেটা কি স্ক্রু গেজ। আচ্ছা, তাহলে সেটার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100, পিচ 1 মিলিমিটার, স্ক্রু গেজ। আচ্ছা, প্রশ্ন কি করছে, দৃশ্যপট 2, এটা হচ্ছে দৃশ্যপট 2। এ ও বি যন্ত্রের কোনটি অধিকতর সূক্ষ্ম পরিমাপে সহায়ক বিশ্লেষণ করে মতামত দাও। আমরা কি পড়ে আসেছি যে ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক যত হবে সেটা সেই পরিমাণে সূক্ষ্মভাবে সেটা দ্বারা পরিমাপ করা যাবে। ভার্নিয়ার ধ্রুবক তত সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে। আর স্ক্রু গেজের ক্ষেত্রে ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গুণন সেটা যত হবে তত সূক্ষ্মভাবে সেটা পরিমাপ করা যাবে। তার মানে যেহেতু একটা ভার্নিয়ার স্কেলের দেওয়া আছে আর একটা হচ্ছে কি স্ক্রু গেজ দেওয়া আছে, আমাদের কি করতে হবে, ভার্নিয়ার স্কেলের হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বের করতে হবে, আর স্ক্রু গেজের ক্ষেত্রে কি বের করতে হবে, তার ন্যূনাঙ্ক বের করতে হবে। আসেন আমরা প্রথমে এ এর ভার্নিয়ার ধ্রুবক ভিসি বের করি। ভিসি কি হবে, এস বাই এন। এস হচ্ছে গিয়ে প্রধান স্কেল বা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের, দৈর্ঘ্য কত, 1 মিলিমিটার, ঠিক আছে। আর সেটার হচ্ছে গিয়ে ভাগ সংখ্যা, এন হচ্ছে দ্বারা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বোঝায়, ভাগ সংখ্যা কত, 20। আচ্ছা, এখন আপনি 1 ডিভাইডেড বাই 20 করেন, কত আসে, 0.05 মিলিমিটার, 0.05 মিলিমিটার আসছে, ঠিক আছে, 0.05 মিলিমিটার আসছে। এখন আসেন আমরা বি বস্তু এর লঘিষ্ঠ গুণন বের করব। বি বস্তু যেহেতু কি স্লাইড ক্যালিপার্স, বি এর লঘিষ্ঠ গুণন বা লিস্ট কাউন্ট, এলসি ইজ ইকুয়াল টু কি হবে, এলসি ইজ ইকুয়াল টু আমাদের পিচ ডিভাইডেড বাই পিচ কত দেওয়া আছে, 1 মিলিমিটার, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, 100 এন। আচ্ছা, পিচ হচ্ছে গিয়ে 1 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100। এখন ক্যালকুলেট করেন তো কত আসে, 1 ডিভাইডেড বাই 100, 0.01 মিলিমিটার। এখন এ বস্তুর ভার্নিয়ার ধ্রুবক বের করলাম 0.05 মিলিমিটার, আর বি বস্তু স্ক্রু গেজ যেটা সেটার হচ্ছে গিয়ে লিস্ট কাউন্ট 0.01 মিলিমিটার। আমরা এখন বলেন তো 0.05 মিলিমিটার ছোট নাকি 0.01 মিলিমিটার ছোট? অবশ্যই 0.01 মিলিমিটার কি এটা ছোট, 0.01 মিলিমিটার ইজ স্মলার দেন 0.05 মিলিমিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা তত ছোট অর্থাৎ সেটা তত সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে। যেহেতু স্ক্রু গেজ অর্থাৎ বি বস্তুর হচ্ছে গিয়ে ন্যূনাঙ্ক ছোট, সেজন্য বি বস্তু অর্থাৎ স্ক্রু গেজ দ্বারা সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। কোনো জিনিস কত সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে, ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, স্ক্রু গেজের ক্ষেত্রে তার ন্যূনাঙ্ক। এখন আসেন আর একটা প্রশ্ন সমাধান করি আমরা। একটা গোলাকার বস্তুর ব্যাসার্ধ 1.5 সেন্টিমিটার, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে এর ব্যাস পরিমাপ করে 3 এখন হচ্ছে এখানে ব্যাসার্ধ বলছে আর এখানে কি ব্যাস পরিমাপ করছে 3.2 সেন্টিমিটার পাওয়া গেল। আচ্ছা, গোলাকার বস্তুটির ব্যাস পরিমাপের আপেক্ষিক ত্রুটি কি? আমরা মূলত আপেক্ষিক ত্রুটি যখন বের করি দুইটা জিনিস লাগে, একটা চূড়ান্ত ত্রুটি এবং কার সাপেক্ষে সেই চূড়ান্ত ত্রুটিটা হচ্ছে সেটা হচ্ছে কি আমরা পরিমাপ করি। এখানে মূলত মূল ব্যাসার্ধ দেওয়া আছে 1.5 এবং এই 1.5 সেন্টিমিটার এটাকে যদি আমরা ব্যাসে কনভার্ট করি তাহলে ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, 2 ইন্টু ব্যাসার্ধ কত হবে 1.5 সেন্টিমিটার, তার মানে 3 সেন্টিমিটার। এই 3 সেন্টিমিটারের সাপেক্ষে কতটুক হচ্ছে ত্রুটি হয়েছে সেটাই হচ্ছে আপেক্ষিক ত্রুটি। এখন আসলে আমরা তার মানে এখন কি বের করতে হবে, চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি
বড় মান কোনটা? 3.2, 3.2 মাইনাস 3, তাহলে কত আসে সেন্টিমিটার? 0.2 সেন্টিমিটার। এখন আমাদের কি বের করতে হবে? ব্যাস পরিমাপের আপেক্ষিক ত্রুটি। তাহলে আপেক্ষিক ত্রুটি কত হবে? আপেক্ষিক ত্রুটি, এটা কিন্তু রিসেন্ট ইয়ার 2000, এই যে চট্টগ্রাম বোর্ড 2025-এ এইটা প্রশ্ন আসছিল। আপেক্ষিক ত্রুটি হচ্ছে গিয়ে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই কার সাপেক্ষে সেই ত্রুটিটা হচ্ছে সেটা। আচ্ছা, এখানে আমরা কার সাপেক্ষে হচ্ছে 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে ব্যাস হচ্ছে গিয়ে 3 সেন্টিমিটার, ব্যাস হচ্ছে 3 সেন্টিমিটার। আমরা সরাসরি লিখতে পারি এখানে মানগুলা। চূড়ান্ত ত্রুটি আসছে 0.2 সেন্টিমিটার, আর যার সাপেক্ষে এই ত্রুটিটা হচ্ছে সেটা ব্যাস হচ্ছে গিয়ে 3 সেন্টিমিটার। তাহলে আসেন আমরা ভাগ করি, এটা ভাগ করলে কত আনসার? 0.2 ডিভাইডেড বাই 3। এটাকে আমাদের কি করতে হবে? আপেক্ষিক ত্রুটি যখন আমরা বের করবো সেটাকে হচ্ছে গিয়ে আমাদের শতকরায় পরিমাপ করতে হবে। 100 দ্বারা আমরা গুণ করলাম। 6.67%, কত আসে? 6.67%, 6.67% আমাদের আপেক্ষিক ত্রুটি আসে। তাহলে আমরা মূলত কি দুইটা আপেক্ষিক ত্রুটি বের করার জন্য প্রথমে লাগে চূড়ান্ত ত্রুটি, অর্থাৎ পার্থক্য কতটুকু হয়েছে। এখন ব্যাসার্ধের সাথে যদি আপনি ব্যাসের পার্থক্য বের করেন তাহলে তো সেটা সঠিক হবে না, আপনার দুটাকেই হচ্ছে বেশে নিতে হবে অথবা দুটাকেই ব্যাসার্ধে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা এখন যখন চূড়ান্ত ত্রুটি বের করলাম 0.2 সেন্টিমিটার, তখন সেটাকে কি দ্বারা ভাগ করতে হবে? যার সাপেক্ষে এই ত্রুটিটা হচ্ছে সেটা দ্বারা ভাগ করতে হবে। 3 সেন্টিমিটারের সাপেক্ষে, ব্যাসের সাপেক্ষে সেটা পরিমাপ ত্রুটি হচ্ছে, সেটা দ্বারা ভাগ করলাম, 100 দ্বারা গুণ করলাম শতকরা পরিমাপের জন্য, আনসার চলে আসছে 6.67%। ঠিক আছে? আচ্ছা, আমি এই পিডিএফটা তোমাদের হচ্ছে ডেসক্রিপশনে বা কমেন্টের লিঙ্কে হয়তো বা দিয়ে দিব, আপনারা সেখান থেকে এই ম্যাথগুলো আবার প্র্যাকটিস করতে পারেন। এই যে টাইপের ম্যাথগুলো আছে এগুলো থেকে ইনশাল্লাহ, এর বাইরে আসলে খুব বেশি এই চ্যাপ্টারে ম্যাথ নাই, মাত্র 2টা টাইপের ম্যাথ আছে। একটা হচ্ছে গিয়ে আপনার এই যন্ত্রগুলার ভার্নিয়ার ধ্রুবক, যন্ত্রগুলা দ্বারা কীভাবে পরিমাপ করা যায়, দৈর্ঘ্য পরিমাপ, আর এর বাইরে আছে জাস্ট ত্রুটির ম্যাথ। এই দুইটা জিনিস বা এই দুইটা জিনিস মিক্স করে আসতে পারে। আচ্ছা, এখন আসেন আর একটা প্রশ্ন, আমরা বোর্ড প্রশ্ন সলিউশন করি, যেটা দিনাজপুর বোর্ড 2025-এ আসছিল। আমরা সবগুলো রিসেন্ট ইয়ারেরই প্রশ্ন সলিউশন করবো ইনশাল্লাহ। আচ্ছা, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পার্ট আমরা কীভাবে শিখছিলাম? এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, 9.96 সেন্টিমিটার। ভার্নিয়ার সমাপতন 8 পাওয়া গেল। যন্ত্রটির প্রধান স্কেলের 19টি দাগ বা 19টি দাগ হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান। আমাদের মূলত দরকার হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের জন্য শুধু ভার্নিয়ার স্কেলের হচ্ছে গিয়ে কয়টা দাগ আছে সেটা বের করাই যথেষ্ট। উক্ত যন্ত্রের সাহায্যে বস্তুর প্রস্থ নির্ণয় করে পাওয়া গেল 8 সেন্টিমিটার। প্রথমে যেটা সেটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য নির্ণয় করছে। দৈর্ঘ্য হচ্ছে গিয়ে, দৈর্ঘ্যটা সরাসরি দেওয়া নাই, শুধু প্রধান স্কেলের পার্ট, ভার্নিয়ার সম্পাদন, ভার্নিয়ার হচ্ছে স্কেলের দাগ সংখ্যা দেওয়া আছে। আর যখন প্রস্থ নির্ণয় করা হয়েছে, প্রস্থ ডিরেক্ট সরাসরি দেওয়া আছে 8 সেন্টিমিটার। আচ্ছা, পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি পাওয়া গেছে, 5% আপেক্ষিক ত্রুটি পাওয়া গেছে। এখন আসেন বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করো। আগে তো হচ্ছে ত্রুটির আলাপ পরে, প্রথমে শুধু আমাদের দৈর্ঘ্যটা নির্ণয় করি। তাহলে আসেন, দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করব? দৈর্ঘ্য হচ্ছে নির্ণয়ের সূত্র লেন্থ L = প্রধান স্কেলের পার্ট M M প্লাস ভার্নিয়ার সমাপাতন গুণ ভার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে? তাহলে আগে আমাদের ভার্নিয়ার ধ্রুবকটা বের করে ফেলতে হবে। ভার্নিয়ার ধ্রুবক কত আসে বলেন তো? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে গিয়ে VC = S, অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড বাই N, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে প্রধান স্কেলের যেহেতু এখানে দেওয়া নাই, আমরা 1 মিলিমিটার ধরে নিতে পারি। আর N এর মান কত? এখানে ভার্নিয়ার স্কেলের
ভাগ সংখ্যা বা দাগ সংখ্যা হচ্ছে 20, তাহলে 20 দ্বারা আমরা ভাগ করলাম, ভাগ করলে আসে 0.05 মিলিমিটার। এই জিনিসটা জাস্ট এখানে বসাবো। আমরা ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের পার্ট কত 9.96 প্লাস হচ্ছে ভার্নিয়ার সমাপাতন কত, ভার্নিয়ার সমাপাতন হচ্ছে এই যে দেখেন ভার্নিয়ার সমাপাতন 8। ভার্নিয়ার সমাপাতন মূলত কি, ভার্নিয়ার স্কেলের যেই দাগটা প্রধান স্কেলের কোনো একটা দাগের সঙ্গে মিলে গেছে। আচ্ছা, 8-এর সাথে গুণ করলাম কি ভার্নিয়ার ধ্রুবক 0.05। তাহলে প্রথমে কি কাজ করতে হবে, গুণের কাজ করতে হবে। আমরা গুণটা করে ফেলি। 8 ইন্টু 0.05, এটা আসছে 0.8 ইন্টু 0.05, এটা আসছে 0.4। আচ্ছা, আর এইখানে কি আসছে 9.96। এই দুইটা যদি যোগ করি কত আসে, এটা 10 চলে আসে। 9.96 0.05 ইন্টু প্লাস 9.96, 10.36 আসে 10.36। এগুলা কি সবগুলা এটা ছিল সেন্টিমিটারে, এটা কি ছিল সেন্টিমিটারে, আর এইখানে দাগ সংখ্যা হচ্ছে মিলিমিটারে আসছিল। আচ্ছা, তাহলে এই 10 একটু ক্যালকুলেশন, এটা হচ্ছে গিয়ে সেন্টিমিটারে আর এটা কি আসছে, এটা হচ্ছে মিলিমিটারে। তাহলে এটাকে কি করতে হবে, সেন্টিমিটারে নিয়ে যাইতে হবে। 9.96 প্লাস একটা তো সেন্টিমিটারের সাথে মিলিমিটার কীভাবে যোগ করবেন, আগে তো এটাকেও সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। 0.04কে যদি 10 দ্বারা আপনি ভাগ করেন তাহলে সেন্টিমিটারে চলে আসবে। 10 দ্বারা যখন ভাগ করবেন 0.04কে, সেটা হচ্ছে 0.4কে তখন 10 দ্বারা ভাগ করলে 0.04 চলে আসবে, 0.04 চলে আসবে। তাহলে 9.96-এর সাথে 0.04 যোগ করলে কি হবে, 10 চলে আসবে, 10 সেন্টিমিটার। এখন দুইটাই সেন্টিমিটার হয়ে গেছে না, এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার, দুইটা যোগ করায় 10 সেন্টিমিটার আসছে। তাহলে আমরা বস্তুর দৈর্ঘ্য কত নির্ণয় করছি, 10 সেন্টিমিটার। প্রথমে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে হবে। ভার্নিয়ার ধ্রুবকের সাথে ভার্নিয়ার সমাপাতন গুণ করে, যেহেতু এটা হচ্ছে গিয়ে ভার্নিয়ার ধ্রুবকটা মিলিমিটারে আসছে, সেজন্য ভার্নিয়ার ধ্রুবক আর ভার্নিয়ার সমাপাতন গুণ করলে মিলিমিটারই আনসারটা আসবে। সেটাকে আমরা সেন্টিমিটারে নিব, কারণ প্রধান স্কেলের পার্ট কিসে দেওয়া, সেন্টিমিটারে দেওয়া। 9.96 দুইটা সেন্টিমিটার হলে আমরা খুব সহজে যোগ করে ফেলতে পারবো। 9.96 সেন্টিমিটারের সাথে 0.4কে সেন্টিমিটারে নিয়ে 0.04 আসে, তখন দুইটা যোগ করে 10 সেন্টিমিটার চলে আসছে। আশা করি গ নাম্বার ম্যাথটা বের করতে পারবা তোমরা নিজেরাই, যে দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয় সহজ সূত্র দ্বারা। আচ্ছা, এখন আসেন বস্তুর ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো, নির্ণয় করে গ্রহণযোগ্যতা যাচাই করো। ক্ষেত্রফলের ক্ষেত্রে গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি 8%। আপেক্ষিক ত্রুটি কত, 8%। এখন আসেন আমরা ক্ষেত্রফলের ত্রুটি নির্ণয় করব। ক্ষেত্রফলের ত্রুটি নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, দৈর্ঘ্যের ত্রুটি আর প্রস্থের ত্রুটি আগে নির্ণয় করতে হবে, এরপরে গুণ করতে হবে। তাহলে প্রথমে আসেন আমাদের এই পাশে আমরা কি করব, এই পাশে আমরা প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় বা প্রকৃত অর্থে যেই হচ্ছে গিয়ে ক্ষেত্রফলটা আছে সেটা বের করব। প্রকৃত অর্থে আমরা গ থেকে পাইছি যে দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আর প্রস্থ কত, প্রশ্নে সরাসরি দেওয়া আছে 8 সেন্টিমিটার। প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, খুব সহজ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 10 ইন্টু 8, দুইটাই যেহেতু সেন্টিমিটারে আছে তাহলে সেন্টিমিটার স্কোয়ার হবে, 80 সেন্টিমিটার স্কোয়ার। প্রথমে আসলো প্রথমে আমাদের যে প্রাথমিক অবস্থায় বা প্রকৃত অর্থে দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, প্রস্থ ছিল 8 সেন্টিমিটার, এবং সেক্ষেত্রে ক্ষেত্রফল বের হয়েছে 80 সেন্টিমিটার স্কোয়ার। আশা করি এই অংশটা বুঝতে পারছেন, খুব সহজ। এখন আসেন আমাদের 5% যখন আপেক্ষিক ত্রুটি হলো, সেক্ষেত্রে গিয়ে আমাদের ক্ষেত্রফল কীরকম আসবে। এখন দৈর্ঘ্যের ক্ষেত্রে যখন
দৈর্ঘ্যের যখন 5% ত্রুটি হয়, দৈর্ঘ্যের 5% ত্রুটি হলে সেক্ষেত্রে তার মান কত আসে? 10 প্লাস মাইনাস, ত্রুটি যেহেতু 5% বলেছি সেটা বাড়তেও পারে কমতেও পারে, 5% বাড়তেও পারে কমতে হবে। কার 5%? দৈর্ঘ্যের 5%। দৈর্ঘ্যের 5% ত্রুটির ক্ষেত্রে তার দৈর্ঘ্য কত হবে? নতুন যেই দৈর্ঘ্য, আমরা আগেরটাকে হচ্ছে গিয়ে এল প্রাইম দিয়ে এল দিতে পারি, দৈর্ঘ্য এল, আর প্রস্থ হচ্ছে গিয়ে ডাব্লিউ দিতে পারি, আর ক্ষেত্রফল এরিয়া এ দিতে পারি। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে 5% যখন দৈর্ঘ্যের 5% ত্রুটি আসলো তখন সেটা হচ্ছে গিয়ে এল প্রাইম হয়ে গেল। ঠিক আছে, আমরা জাস্ট হচ্ছে গিয়ে জিনিসটাকে আর একটু সুন্দর করে ক্লিয়ার করে লেখার জন্য এল প্রাইম লিখলাম। এখন 10-এর সাথে প্লাস মাইনাস কত হবে? 5%। কার 5%? 10-এর 5%। তাহলে এর মানে হচ্ছে গিয়ে গুণ 10 ইন্টু 5% মানে কি? 5 ডিভাইডেড বাই 100, এটাই হচ্ছে গিয়ে 5%। 5 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে গিয়ে 5%। তাহলে 10 প্লাস মাইনাস হচ্ছে গিয়ে 10 ইন্টু 5 বাই 100। এখন আসেন এটা আগে ক্যালকুলেশন করি। 5 ইন্টু 10 50, 50 ডিভাইডেড বাই 100, 0.5। তাহলে 10 প্লাস মাইনাস 0.5, এটা হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে গিয়ে আমাদের নতুন দৈর্ঘ্য যখন দৈর্ঘ্যের 5% ত্রুটি। আচ্ছা, প্রস্থের যখন 5% ত্রুটি তখন কীরকম হবে? প্রস্থের 5% ত্রুটি যখন হয় তখন নতুন W1 হবে না? W কত ছিল? 8 ছিল, এবং 8-এর 5% হবে, 8 সেন্টিমিটার ছিল, তাহলে প্লাস মাইনাস 8 ইন্টু 5 ডিভাইডেড বাই 100। তাহলে 8 ইন্টু 5 ডিভাইডেড বাই 100, 0.4। 8 প্লাস মাইনাস 0.4 সেন্টিমিটার, এটা হচ্ছে গিয়ে প্রস্থের 5% ত্রুটি। এখন আসেন, প্লাস করলে তো একটা মান আসবে, প্লাস করলে 10-এর সাথে প্লাস করলে 10.05 আসে, যখন মাইনাস করবেন তখন হচ্ছে কত আসবে? 9.5 চলে আসবে। তাহলে একটা বড় ক্ষেত্রফল আসবে যখন বড় মানগুলা নিয়ে, প্লাসের মানগুলা নিয়ে আমরা একটা ক্ষেত্রফল বের করব, সেটাকে বলবো আমরা বৃহত্তম ক্ষেত্রফল বা সর্বোচ্চ ক্ষেত্রফল। সর্বোচ্চ ক্ষেত্রফল, আর সেটা প্রস্থের ক্ষেত্রে নিব, দৈর্ঘ্যের ক্ষেত্রে শুধু প্লাস মানগুলা নিব। সর্বোচ্চ ক্ষেত্রফল, সর্বোচ্চ ক্ষেত্রফল A1। A1 কত? যদি আমরা এল প্রাইমের পজিটিভ মানটা নেই 10 প্লাস 0.5, তাহলে কত আসবে? 10.5 মাল্টিপ্লাই দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রস্থের যখন পজিটিভ মান নিব তখন কি হবে? 8.4। এই দুইটাকে যখন আমরা মাল্টিপ্লাই করব 10.5 ইন্টু 8.4, তখন কত আসে? 88.2। 88.2 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এখন আসেন সর্বনিম্ন যেই ত্রুটিটা সেটা কত আসে? সর্বনিম্ন যে ক্ষেত্রফলটা সেটা কত আসে? আমরা জাস্ট ছোট মানগুলা মাইনাস মানগুলা নিয়ে বের করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে 10 থেকে হচ্ছে যদি মাইনাস 0.5 করি তাহলে কত আসবে? 10 মাইনাস 0.5, 9.5 আসে, গুণ 8 থেকে যখন 0.4 বিয়োগ করব তখন কত আসবে? 8 মাইনাস 0.4, 7.6। ঠিক আছে, এই দুটো যখন আমরা মাল্টিপ্লাই করব 7.6 ইন্টু 9.5, তখন 77.2 আসে। 72.2 আসে, 72.2 সেন্টিমিটার স্কোয়ার আসে। এখন দেখেন তো, আমাদের প্রকৃত যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে 80 ছিল, 80 সেন্টিমিটার, আর সর্বোচ্চ ত্রুটি একটাতে আসছে
88.2 আর এটা 72.2। তাহলে আমরা দুইটা থেকে আমরা বিয়োগ করব, বিয়োগ করে দেখব কোনটাতে চূড়ান্ত ত্রুটি বেশি, ক্ষেত্রফলের ক্ষেত্রে কোনটাতে চূড়ান্ত ত্রুটি বেশি। তাহলে এইখানে সর্বোচ্চ 88.2 থেকে আপনি বিয়োগ করেন 88.2 মাইনাস 80 আমাদের প্রকৃত যেই মান, সেক্ষেত্রে সর্বোচ্চ ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের চূড়ান্ত ত্রুটি আসে কত 8.2। আর সর্বনিম্ন যেই ক্ষেত্রফল আছে সেক্ষেত্রে আমাদের কত আসবে, আচ্ছা আমাদের তখন 80 থেকে 77.2 বিয়োগ করতে হবে, 72.2 আমরা যদি বিয়োগ করি সেক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি আসবে 7.8। একটা গুরুত্বপূর্ণ জিনিস নোট করে রাখো যে আমরা যখন চূড়ান্ত ত্রুটি দুইটা চলে আসে, চূড়ান্ত ত্রুটি কয়টা আসে, দুইটা তো চলে আসে, সেক্ষেত্রে আমরা বৃহত্তম যেই বড় যেই মানটা, বৃহত্তম অর্থাৎ বড় যেই চূড়ান্ত ত্রুটি সেই মানটা নিব। এখানে বড় কোনটা, যখন আমরা সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে বিয়োগ করছি তখন একটা বড় মাস 8.2 আসছে, আর সর্বনিম্ন ক্ষেত্রফল যখন আমরা বিয়োগ করছি প্রধান ক্ষেত্রফল থেকে, মেইন ক্ষেত্রফল থেকে, তখন 7.8 আসছে, 7.8 আসছে, আর এইখানে 8.2 আসছে। তাহলে চূড়ান্ত ত্রুটি আমরা কোনটা নিব, 8.2 নিব। আচ্ছা, তাহলে 8.2 নিলাম। এখন আমাদের কি বের করতে হবে, আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। আমরা এই পাশে আপেক্ষিক ত্রুটি বের করব ইনশাআল্লাহ। তাহলে আসেন, আপেক্ষিক ত্রুটি কত, আপেক্ষিক ত্রুটির সূত্র হচ্ছে গিয়ে চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি এই ক্ষেত্রে আমরা কত নিব, এই ক্ষেত্রে আমরা 8.2 নিব, 8.2। আর আমাদের প্রকৃত মান কত বের হয়েছিল, প্রকৃত ক্ষেত্রফল ছিল 80, প্রকৃত ক্ষেত্রফল কত ছিল 80 ইন্টু 100%। তাহলে 8.2 ডিভাইডেড বাই 80 ইন্টু 100%, এটা কত আসে, 10.25% চলে আসে, 10.25% চলে আসে। দেখো তো, আমরা তো এমনিতেই জানতাম দৈর্ঘ্য বরাবর হচ্ছে গিয়ে যদি 5% ত্রুটি হয়, প্রস্থ বরাবর অ্যারাউন্ড হচ্ছে তার দ্বিগুণ, 10%-এর কাছাকাছি একটা মানে আসার কথা ছিল। তাই আমরা মানটা 10.25% আসছে। এখন আমাদের আপেক্ষিক ত্রুটির এখানে গ্রহণযোগ্য মান কত, 8%। আমাদের গ্রহণযোগ্য মান কত, 8%। তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে, এখানে তো ত্রুটি তার থেকে বেশি চলে আসছে, এই 10.25% চলে আসছে। তাহলে আপেক্ষিক ত্রুটি এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। 8% থেকে যেহেতু বড় চলে আসছে, সেজন্য আমাদের এখানে আপেক্ষিক ত্রুটিটা গ্রহণযোগ্য নয়। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এবং আমি এই পিডিএফটা যখন দিব তখন আসলে তোমরা হচ্ছে গিয়ে ম্যাথটা আবার বাসায় আরেকবার নিজে থেকে প্র্যাকটিস করবা। আচ্ছা, আমরা তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপের যদি একটা ম্যাথ আমরা খুব মনোযোগ দিয়ে করতে পারি, এই ম্যাথটার থেকেই তোমরা যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা দিয়ে তোমরা যে কোনো ম্যাথ আনসার করতে পারবা ইনশাআল্লাহ। তাহলে এখন আসেন শুরু করা যাক এই ম্যাথটা। ম্যাথটা হচ্ছে গিয়ে বোর্ডে অনেকবার আসছে, ঢাকা বোর্ড 2021 সালে আসছে, তারপরে হচ্ছে যশোর বোর্ড 2022 সাল, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড 2023 সালে আসছে। তো প্রশ্নটা কি একটু পড়তো মনোযোগ দিয়ে। আমরা হচ্ছে গিয়ে স্লাইড ক্যালিপার্স দিয়ে একটি আয়তাকার বস্তু দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপে নিম্নরূপ তথ্য পাওয়া গেছে। তো এখানে হচ্ছে গিয়ে প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে, বার্নিয়ার স্কেলের পার্ট দেওয়া আছে, বার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, আর ফাইনাল যেই আনসারটা আছে সেই আনসারটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা অঙ্কটা শুরু করি। প্রশ্নে কি বলছে, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপে আপেক্ষিক ত্রুটি 0.5%। দৈর্ঘ্য ও প্রস্থ এটা হচ্ছে গিয়ে 0.5%। আচ্ছা, তো আমরা যদি হচ্ছে গিয়ে এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ, এটা হচ্ছে গাণিতিকভাবে আমাদের বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে এখানে তো দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক যে ত্রুটি এটা তো এখানে দেওয়াই আছে প্রশ্নতে, দৈর্ঘ্য প্রস্থ পরিমাপের আপেক্ষিক ত্রুটি 0.5%। এখন আমাদের শুধু ক্যালকুলেট করতে হবে আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি। ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি কিভাবে পরিমাপ করব,
প্রথমে আমাদের যেই প্রাইমারি যেই দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে সেটা দিয়ে আমরা প্রাইমারি ক্ষেত্রফল বের করব। এরপরে হচ্ছে গিয়ে 0.5% ত্রুটির কারণে যেই ত্রুটিপূর্ণ দৈর্ঘ্য এবং প্রস্থ আছে সেটা গুণ করে আবার আরেকটা ত্রুটিপূর্ণ ক্ষেত্রফল বের করব। দুইটা থেকে আমরা বিয়োগ করে একটা থেকে আরেকটা হচ্ছে গিয়ে আমাদের চূড়ান্ত ত্রুটি বের করব। চূড়ান্ত ত্রুটিকে আমরা যদি হচ্ছে গিয়ে মূল যেই ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফল দ্বারা ভাগ করি আমাদের আপেক্ষিক ত্রুটি চলে আসবে। আশা করি প্রসেসটা বুঝতে পারছো। যদি নাও পারো তাহলে চলো আমরা ম্যাথ শুরু করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের প্রথমে কি বের করতে হবে? দৈর্ঘ্য এবং প্রস্থ। দৈর্ঘ্যের হচ্ছে গিয়ে ফাইনাল যে রেজাল্টটা সেটা দেওয়া আছে 15.12 হচ্ছে গিয়ে 15.12 সেন্টিমিটার দেওয়াই আছে। তাহলে আসেন আমাদের দৈর্ঘ্য 15.12 সেন্টিমিটার এটা দেওয়া আছে। এখন আসেন প্রস্থ কত? প্রস্থ হচ্ছে গিয়ে আমাদের বের করতে হবে। এখানে প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে, তারপরে হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেলের পার্ট বা এটাকে ভার্নিয়ার সমাপতনও বলতে পারেন, এবং ভার্নিয়ার ধ্রুবক। তো ভার্নিয়ার স্কেলের হচ্ছে গিয়ে ভার্নিয়ার ধ্রুবক এবং ভার্নিয়ার স্কেলের সমাপতন বা পার্ট, এই দুইটা যদি আমরা গুণ করে প্রধান স্কেলের পার্টের সাথে যদি আমরা যোগ করি তাহলে আমাদের ফাইনাল রেজাল্টটা চলে আসবে। আমরা জানি তো সূত্রটা হচ্ছে গিয়ে প্রধান স্কেলের পার্ট কত? 10 সেন্টিমিটার। কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ভার্নিয়ার স্কেলের যে ভার্নিয়ার ধ্রুবক আছে সেটা কিন্তু মিলিমিটারে দেওয়া আছে। তাহলে এটাকে কনভার্ট করে প্রধান স্কেলের পার্টের সাথে মিলাতে হলে আমাদের কি করতে হবে? সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে আসেন আমরা সেন্টিমিটারে যদি এটা 10 দ্বারা যদি আমরা ভাগ করি সেন্টিমিটারে চলে আসবে কত হয়? 0. এটা হচ্ছে গিয়ে 0.01 সেন্টিমিটার হয়ে যায় 10 দ্বারা ভাগ করলে। তাহলে আমরা ভার্নিয়ার সমাপতন বা ভার্নিয়ার স্কেলের পার্ট গুণ হচ্ছে গিয়ে ভার্নিয়ার ধ্রুবক 0.01 গুণ করব, সেন্টিমিটারে চলে আসছে। আচ্ছা, কত আসে আনসার? 10.08 সেন্টিমিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম এবং প্রস্থ পরিমাপ করতে পারলাম। এখন আমাদের কি করতে হবে? দুইটা গুণ করে ক্ষেত্রফল বের করে ফেলতে হবে। তাহলে ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য 15.12 ইন্টু প্রস্থ 10.08। কত আসে? তোমরা ক্যালকুলেটর দিয়ে একটু পরিমাপ করো তো। ওয়ান 52.4096। এটা সেন্টিমিটার স্কোয়ার হবে। এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল আসলো। এখন আসেন, আমরা তো এটা প্রাইমারি যে ক্ষেত্রফল সেটা পেলাম। এখন আমাদের কি করতে হবে? আমাদের ত্রুটিপূর্ণ ক্ষেত্রফলটা বের করতে হবে। ত্রুটিপূর্ণ ক্ষেত্রফলের জন্য আমাদের ত্রুটিপূর্ণ দৈর্ঘ্য এবং ত্রুটিপূর্ণ প্রস্থ বের করতে হবে। তাহলে ত্রুটিপূর্ণ কতটুক ত্রুটি? 0.5%। 0.5% ত্রুটিতে দৈর্ঘ্য কত হবে? নতুন একটা দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্যটা হবে এই 0.5%টা কার? মূল দৈর্ঘ্যের 0.5% ত্রুটি হয়েছে। মূল দৈর্ঘ্য কত? 15. আচ্ছা, এটাকে আমরা কি ধরতে পারি? এল প্রাইম ধরতে পারি। 15.12 এটার সাথে যখন আমাদের আপেক্ষিক ত্রুটিটা হচ্ছে কি এরকম পার্সেন্টেজে দেওয়া থাকবে, তখন আমরা এটা যোগও হতে পারে বিয়োগও হতে পারে, অর্থাৎ বাড়তেও পারে ত্রুটির কারণে। ধরেন হচ্ছে কি এই পেন্সিলের আমি বললাম 5% ত্রুটি আছে, এটা হচ্ছে 10 সেন্টিমিটারের একটা হচ্ছে পেন। তাহলে এটা 10%-এর 5% কত? 10 সেন্টিমিটারের 5% হচ্ছে কি 0.5 সেন্টিমিটার। এখন 0.5 সেন্টিমিটার আমরা যখন প্লাসও করতে পারবো, এটা বাড়তে পারে। যখন বাড়বে তখন এটার ত্রুটি কতটুকু হইতে পারে? 10.05। যখন মাইনাস করবো তখন হচ্ছে 10.5, আর যখন মাইনাস করবো 9.5 আসবে। তাহলে আমরা প্লাস মাইনাস দুইটাই মান নিতে হবে। 15.12 প্লাস মাইনাস 15.12 এর মানে কি? গুণ। 0.5% মানে কি? 0.5% মানে হচ্ছে গিয়ে 0.5 ডিভাইডেড বাই 100। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন হচ্ছে গিয়ে আমরা
এই ম্যাথটাকে কি করতে পারি, এই পাশটা আগে হচ্ছে গিয়ে গুণ করে এটার আনসার বের করব। 15.12 ইন্টু যখন আমরা এটা প্লাস করব, অর্থাৎ এখানে কত প্লাস মাইনাস আমরা মানটা লিখি 0.0756। যখন আমরা প্লাস করব এটার সাথে তখন কত আসবে 15.12, তখন সেটার মান আসে 15.1956 সেন্টিমিটার। আচ্ছা, যখন আমরা মাইনাস করব আমরা বা দিয়ে লিখতে পারি, যখন আমরা মাইনাস করব 15.12 থেকে 15.12 থেকে 0.0756 মাইনাস করলে 15.044 আসে, 044 সেন্টিমিটার আসে। তাহলে 0.5% ত্রুটির কারণে আমরা 2টা সেন্টিমিটার হচ্ছে 2টা দৈর্ঘ্য পেলাম। একটা হচ্ছে গিয়ে আমাদের যখন পজিটিভ তখন এই দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করব, আর যখন হচ্ছে গিয়ে আমাদের নেগেটিভ তখন আরেকটা দৈর্ঘ্য আমরা দিলাম। তাহলে আসেন তখন আমরা 0.5 ত্রুটির কারণে প্রস্থ কত আসে। নতুন প্রস্থ সেটা হচ্ছে গিয়ে আগের যেই প্রস্থ ছিল 10.08 প্লাস মাইনাস একইভাবে 10.08 এর 0.5%, 0.5% মানে 0.5 ডিভাইডেড বাই 100। আচ্ছা, তাহলে 10.08 ইন্টু, তোমরা এটাকে চাইলে 0.5 ডিভাইডেড বাই 100 0.005 ধরতে পারো। তাহলে প্লাস মাইনাস কত আসে 0.0504, আর এখানে 10.08। তো প্লাস করলে একটা মান আসবে, মাইনাস করলে একটা মান আসবে। আমরা প্রথমে প্লাস করি, প্লাস 10.08 যখন আমরা প্লাস করব তখন 10.1304 আসবে, 1304। আমরা যখন মাইনাস করব তখন আরেকটা মান আসবে 10.008 মাইনাস 0.0504 কত আসে 10.0296, 10.0296 আসে। তাহলে আমাদের দুইটা হচ্ছে গিয়ে ক্ষেত্রফল আসলো, দুইটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য দুইটা আসলো, প্রস্থ দুইটা আসলো। এখন দুইটা দৈর্ঘ্য এবং দুইটা প্রস্থের জন্য আমাদের ক্ষেত্রফলও দুইটা আসবে। ক্ষেত্রফল কয়টা আসবে? দুইটা আসবে। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে এই 5% ত্রুটির কারণে একটা পজিটিভ মান নিয়ে হচ্ছে গিয়ে একটা দৈর্ঘ্য আসছে, পজিটিভ মান নেওয়ার কারণে একটা প্রস্থ আসছে। এগুলো বড় হচ্ছে গিয়ে এই দুইটা বৃহত্তম মান নিয়ে আমরা সর্বোচ্চ ক্ষেত্রফল বের করব। কি বের করব? সর্বোচ্চ ক্ষেত্রফল। সর্বোচ্চ ক্ষেত্রফল এটাকে আমরা A1 ধরতে পারি। কি? A1 কি? সর্বোচ্চ যেই দৈর্ঘ্য আছে, সর্বোচ্চ যেই প্রস্থ আছে, প্লাস মান নেওয়ার কারণে যে দুইটা মান আসছে সেই দুইটা আমরা গুণ করব। 15.1956 ইন্টু 10.1304, 1304। এই দুইটা গুণ করে তো দেখো তো কত আসে। 15.1956 multiply with 10.1304, 153.9375, 9375 এই মানটা হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। সর্বোচ্চ মান নেওয়ার কারণে এটা আসছে। এখন দেখেন আমাদের ছোট যেই যখন মাইনাস করছিলাম, যখন যেই ছোট দুইটা মান আসছে সেগুলা থেকেও কি করতে হবে, সেগুলা দ্বারাও আমাদের একটা ক্ষেত্রফল নিতে হবে, সর্বনিম্ন ক্ষেত্রফল। আমরা সেটাকে A2 ধরতে পারি। তাহলে A2 কত হবে?
এখানে সর্বনিম্ন মান 15.044 আসছে, 15.044 মাল্টিপ্লাইজ উইথ এখানে সর্বনিম্ন যেই প্রস্থ আছে 10.0296, এই দুইটা যদি মাল্টিপ্লাই করেন কত আসে দেখেন তো, 15.044 মাল্টিপ্লাইজ উইথ 10.0296, আচ্ছা এটা 150.8853 আসে, 8853 সেন্টিমিটার স্কয়ার আসে। ঠিক আছে, তাহলে আমাদের এখন কি করতে হবে, মূল ক্ষেত্রফল থেকে এই দুইটা বিয়োগ করতে হবে, মূল ক্ষেত্রফল থেকে কি করতে হবে, এই দুইটা বিয়োগ করতে হবে। তাহলে আসেন আমরা মূল ক্ষেত্রফল থেকে এই দুইটা বিয়োগ করি। আচ্ছা এটা হচ্ছে কি আমাদের ত্রুটিপূর্ণ দুটা ক্ষেত্রফল। এখন এই ত্রুটিপূর্ণ ক্ষেত্রফল থেকে আমরা মূল ক্ষেত্রফল থেকে এই দুইটা বিয়োগ করব, অর্থাৎ চূড়ান্ত ত্রুটি বের করব। কি বের করব, চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি করতে আসবে দুইটা আসবে, একটা হলো গিয়ে মূল কত ছিল, মূল ক্ষেত্রফল ছিল 152.4096, এতটুকু ছিল আমাদের মূল ক্ষেত্রফল, 152.4096 মাইনাস আমরা প্রথমে ছোটটাকে বিয়োগ করব 50.8853 150.8853, এই দুইটা বিয়োগ করলে কত আসে দেখো তো চূড়ান্ত ত্রুটি, 4096 মাইনাস 150.8853, আনসার আসে 1.5243। এখন আমাদের তো আরেকটা ক্ষেত্রফল আসছে, এটা তো সর্বনিম্ন ক্ষেত্রফল আমরা বিয়োগ করছি তাই না, এখন আমাদের সর্বোচ্চ ক্ষেত্রফল কি করতে হবে, সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে আমাদের যে প্রাইমারি ক্ষেত্রফল ছিল সেটা বিয়োগ করতে হবে। তাহলে চূড়ান্ত ত্রুটি এই একটা আসছে, আরেকটা চূড়ান্ত ত্রুটি আসবে, এরপরে আমরা যেটা সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি হবে সেটা আমরা নিয়ে ক্যালকুলেট করব। আচ্ছা তাহলে এই সর্বোচ্চ ক্ষেত্রফল ত্রুটির কারণে কত আসছে, 153.9375 মাইনাস আমরা হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি যে ক্ষেত্রফল ছিল সেটা বিয়োগ করব, 152.4096, ঠিক আছে। আচ্ছা এটা বিয়োগ করলে কত আসে দেখেন তো, 153.9375, আচ্ছা মাইনাস 152, তাহলে এটার আনসার আসে 1.5279। দেখো তো কোন মানটা বড় আমারে বলেন তো, 1.5279 মানটা বড় নাকি 1.5243, কোন মানটা বড়? এটা হচ্ছে 1.52 এতটুকু পর্যন্ত ঠিক আছে, এখানে শেষে 43, এখানে 79, তার মানে আমাদের সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে বিয়োগ করে যে ত্রুটিটা আসছে সেটা হচ্ছে কি আমাদের বড় চূড়ান্ত বৃহত্তর চূড়ান্ত ত্রুটি, বৃহত্তর চূড়ান্ত ত্রুটি। তাহলে আমরা বৃহত্তর চূড়ান্ত ত্রুটি নিয়ে আপেক্ষিক ত্রুটি বের করব, বৃহত্তম চূড়ান্ত ত্রুটি নিয়ে কি বের করব, আপেক্ষিক ত্রুটি বের করব। আসেন আমরা চূড়ান্ত ত্রুটি তো পেয়ে গেছি, চূড়ান্ত ত্রুটির পরে আমরা হচ্ছে কি এখন আপেক্ষিক ত্রুটি বের করব।
আপেক্ষিক ত্রুটি। আমরা বৃহত্তম যে চূড়ান্ত ত্রুটিটা আছে 1.5279 1.5279 এই মানটা নিব। আর এখানে আর কি ইউজ করব, এখানে ব্যবহার করব আমরা যেই আমাদের প্রাইমারি যেই ক্ষেত্রফলটা ছিল, প্রাইমারি ক্ষেত্রফলটা কত ছিল, প্রাইমারি ক্ষেত্রফলটা ছিল 152.4096 আমরা কার সাপেক্ষে এই ত্রুটিটা হচ্ছে, সেটাই হচ্ছে আপেক্ষিক ত্রুটি। কার সাপেক্ষে, আমাদের প্রথমে যে প্রাইমারি ক্ষেত্রফলটা ছিল সেই প্রাইমারি ক্ষেত্রফলের সাপেক্ষে এই 1.5279 সর্বোচ্চ এতটুকু পর্যন্ত চেঞ্জ হয়, মানে ত্রুটির কারণে। তাই এই পরিমাণ চেঞ্জের কারণে আমরা 1.52 সাপেক্ষে শতকরা কতটুকু পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে আপেক্ষিক ত্রুটি। তাহলে এটা আমরা শতকরায় নেওয়ার জন্য 100 দ্বারা গুণ করলাম। এখন ক্যালকুলেশন করো তো কত আসে। 1.5279 ডিভাইডেড বাই 152.4096, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে 100 দ্বারা তাহলে 1.002 আসে, 1.002। এই যে 1.00 অনেক দুইটা শূন্যর পরে 2 আসছে, তাহলে আমরা এটাকে কি করতে পারি, আমরা ডিরেক্ট এটাকে 1% লিখতে পারি। 1.002কে আমরা 1% লিখতে পারি। এখন মূল প্রশ্নটা কি ছিল মনে আছে, মূল প্রশ্নটা ছিল দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ হবে ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি। এটা আমরা শর্টকাটে পড়ে আসছিলাম না, দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটিকে 2 দ্বারা গুণ করলে ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি চলে আসবে। তাহলে আমরা সেটা এখন আমাদের এই ম্যাথে কি ছিল, এই ম্যাথে হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত ছিল, এই যে দেখেন 0.05% ছিল, 0.05% ছিল, এই নাম্বারটা ছিল, তাই না? তাহলে আমরা কি করব, 0.05 ইন্টু 2 কত, 1%, 0.5 ইন্টু 2 কত, 1%। তাহলে আমাদের আনসার মিলে গেছে, বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য নির্ণয়ের আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ। আচ্ছা, তাহলে আমরা কি করব এখন আমাদের ম্যাথের আচ্ছা আমরা এখানে লিখে দিতে পারি আনসার কতবার বের হইছে, আনসার বের হইছে 1%, আনসার বের হইছে 1%, 1% ইজ ইকুয়াল টু কত, 0.5 ইন্টু 2, 0.5%-এর দ্বিগুণ না, 0.5কে 2 দ্বারা কত আসে, হচ্ছে 1 চলে আসে। তাহলে আমরা লিখবো 0. তাহলে উপরোক্ত যেই উক্তিটা আছে সেটা গাণিতিকভাবে সঠিক। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো এবং বাসায় এই ম্যাথটা তোমরা প্র্যাকটিস করবা। আমি এই পিডিএফটা দিয়ে দিব তোমাদের এই প্রশ্নের, তোমরা বাসায় সুন্দর করে এই ম্যাথটা নোট করবা এবং যখন পরীক্ষার আগে যাতে তোমরা সহজে রিভিশন দিয়ে আসতে পারো। এই চ্যাপ্টারটা এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী চ্যাপ্টারগুলা ভিডিওগুলো দেখার আমন্ত্রণটা নিয়ে আমি শেষ করছি। তোমাদের মিনহাজ ভাইয়া।